ওকে, সো দ্য রেকর্ডিং হ্যাজ স্টার্টেড। তো সবাইকে ফর্মালি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের গত বৃহস্পতিবারে যে ক্লাসটা আমরা নিতে পারিনি সেটার একটা মেকআপ ক্লাস, এবং মিডের আগে আসলে আমরা সম্ভবত আজকেরটা সহ দুটো ক্লাস পাবো, আজকেরটা এবং আগামী মঙ্গলবারেরটা। আজকে ক্লাস পর্যন্ত যা আলোচনা হবে মোটামুটি এটাই আসলে আমাদের মিড টার্মের সিলেবাস, এবং এটার উপরেই মিড টার্মের কোশ্চেন সেট হবে। আগামী ক্লাসে নতুন কোনো টপিকের আলোচনা হবে না, শুধুমাত্র পুরনো কোনো টপিকের যদি রিক্যাপ প্রয়োজন হয় সেই বিষয়গুলো আসতে পারে। আমরা একটা কুইজ দেব লাস্ট ক্লাসে। আমরা আগামী মঙ্গলবারে একটা কুইজ নেওয়ার কথা আছে না? জি স্যার, কেমন? সিটি 2 নেওয়ার। জি স্যার। রাইট, সিটি 2, রাইট ক্লাস টেস্ট 2, যেটা পুরোপুরি ভাবে আমাদের এমসিকিউ বেসড হবে, আগেই ডিক্লেয়ার করা আছে। সো এমসিকিউ বেসড একটা সিটি 2 আমরা দেব, এবং সেটার পরে মিড টার্মের কোশ্চেন, অ্যাসাইনমেন্ট পদ্ধতি, সাবমিশন রুলস এন্ড রেগুলেশনস, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে পারি, যেহেতু এবারের অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা সবার জন্যই নতুন। সেই বিষয়গুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। সো লাস্ট দিনে অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু বিষয় আলোচনা আছে বলে আমরা হয়তো নতুন কোনো টপিকে যাব না, পুরোনো কোনো টপিকে রিভিশন হতে পারে। কুইজ দেব, কুইজের সলিউশন গুলো নিয়ে কথা বলবো, এবং তার সাথে পরীক্ষার জন্য আমাদের যে যে ইনফরমেশন গুলো জানা দরকার সেগুলো আমরা একটু জেনে নিব। তো আসো, আজকের ক্লাসে আমরা মোটামুটি আসলে অলমোস্ট আসলে 1 ঘন্টা ডিসকাশন বাকি আছে। সো প্রিটি শিওর যে আমরা আসলে 1 ঘন্টার মধ্যে আমাদের ডিসকাশন শেষ করতে পারবো। গত ক্লাসে আমরা ডিসকাশন শুরু করেছিলাম, কিউর ডিসকাশন আই গেস কিছুটা শুরু করেছিলাম। কিউ নিয়ে বেশ কিছু আলোচনা অলরেডি হয়ে গেছে। যদি কেউ আমাকে একটু রিকল করতে হেল্প করে, গত ক্লাসে আমরা কোন টপিকে ছিলাম? ডিড উই স্টার্ট কিউ ডেটা স্ট্রাকচার নিয়ে কি আলোচনা শুরু হয়েছিল না একদমই শুরু হয়নি? স্যার এন্ট্রি লেভেলের কিছু একটা শুরু হয়েছিল স্যার। সরি জি স্যার, শুনতে হালকা পেলাম না তো। পাতলা স্যার হালকা স্যার পাতলা। স্যার কিউ সম্পর্কে স্যার বেসিক আপনি আইডিয়া দিয়েছেন স্যার, বলছেন আজকে ক্লাসে ডিটেইলস বলবেন। আচ্ছা আচ্ছা, সো রাইট, বুঝতে পেরেছি। তো আমি জাস্ট একটু রিক্যাপ করে আসি। গত ক্লাসে যেহেতু কিউর আলোচনা করেছে এবং আজকে আরো ফান্ডামেন্টাল থেকে একটু ডিটেইলড আলোচনায় যাব, সো একটু রিক্যাপ করে আসি। জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি একটু জানতে চাই, সবাইকে কোশ্চেন করব, কিউর সাথে আমাদের স্ট্যাকের বিশেষ পার্থক্যটা কোথায়, মৌলিক পার্থক্যটা কোথায়? স্যার ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর হচ্ছে কিউতে যেটা প্রথমে আসবে এটা প্রথমে বের হবে, আর স্ট্যাকে তো স্যার যেটা প্রথমে আসবে এটা শেষে বের হবে। জি স্যার, স্ট্রাকচার হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট স্যার, আর কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, যদি এটা বলে তাহলে তো ঠিকই আছে। সো আলটিমেটলি স্ট্যাক এবং কিউর মধ্যে মেজর ডিফারেন্সটা ছিল এখানেই, যে স্ট্যাকে আসলে আমাদের ডেটা ইনসার্ট করা এবং ডেটা ডিলিট করা বা রিট্রাইভ করার যে দুটো যে এন্ড, সেই এন্ডটা কমন এন্ড, অর্থাৎ একটাই পথে ডাটা ইনসার্ট হবে এবং ওই একই পথ দিয়ে ডেটা রিট্রাইভ হবে। সো আলটিমেটলি যে ডেটাটা লাস্টে ইনসার্ট হয়েছে ওকে রিট্রাইভ না করে তার পূর্ববর্তী ডেটাগুলোকে আসলে বের করা পসিবল হতো না। এই কারণে এটাকে বলা হতো লাস্ট ইন ফার্স্ট আউট অথবা ফার্স্ট ইন লাস্ট আউট স্ট্যাককে। অপরদিকে কিউ ডেটা স্ট্রাকচারে এই অসুবিধাটা ছিল না, ওটাকে একটু ডিফারেন্ট করা হয়েছে এভাবে, এখানে ডেটা ইনসার্শন এবং ডেটা ডিলিশনের জন্য দুটো ডিফারেন্ট এন্ডকে ডেডিকেট করে রাখা হয়েছে। অর্থাৎ একটা এন্ড শুধুমাত্র ডেটা ইনসার্শনের কাজে ইউজড হবে এবং অপোজিট এন্ডে শুধু ডেটা ডিলিট হবে বা রিট্রাইভ হবে। এই কারণে স্ট্যাক এবং কিউর মধ্যে একটা বেসিক ডিফারেন্স দেখা গেছে, সেটা হচ্ছে স্ট্যাকের বর্তমান হাইট কত, হোয়াট ইজ দ্য কারেন্ট লেংথ অফ মাই স্ট্যাক, এটাকে ডিনোট করা যেত কোন ভেরিয়েবল দিয়ে, কারো মনে আছে কিনা, কোন পয়েন্টার বা কোন ভেরিয়েবল এই আইডিয়াটা রাখতো স্ট্যাকের কারেন্ট হাইট কত? এনিওয়ান? আমার স্ট্যাকের কারেন্ট হাইট কারো মনে থাকার কথা? টপ নামে একটা ভেরিয়েবল আমরা ইউজ করতাম, টপ পয়েন্টার। টপ, হ্যাঁ স্যার টপ। সো টপের পজিশনটা দেখে আমরা টের পেতাম যে আসলে বেসিক্যালি আমার স্ট্যাকের বর্তমান অবস্থা কি, এবং টপ কিন্তু এই ইনফরমেশনটাও ক্যারি করতো যে আমার স্ট্যাক বর্তমানে ওভারফ্লো আছে কিনা। যখন আমরা নতুন ডেটা ইনসার্ট করতে চাইতাম, ইনসার্ট করার আগে যে প্রিকশনারি অ্যাক্টিভিটিটা করা লাগতো সেটা হচ্ছে অলরেডি ডেটা দিয়ে আমার স্ট্যাক ফিল্ড আপ আছে কিনা, অর্থাৎ নতুন ডেটা আসতে গেলে ওভারফ্লো হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি আছে কিনা। এটা কিন্তু আমাকে টপ ডিনোট করতো।
তোমাদের মনে আছে কিনা যখন আমরা ওভারফ্লো চেক করতাম স্ট্যাকে তখন দেখতাম যে টপের ভ্যালুটা ম্যাক্স স্ট্যাকের সমান কিনা বা স্ট্যাকের ম্যাক্সিমাম সাইজের সমান হয়ে গেছে কিনা। If that was the case, it was an indicator that no more data can be inserted in the stack unless and otherwise we do some popping operation. কিছু পপ না করার আগে নতুন কিছু নিতে পারবো না। একই রকম ভাবে ওই টপের চেহারা দেখিয়ে আবার আমরা বুঝতে পারতাম যে আমাদের স্ট্যাকটা এমটি হয়ে আছে কিনা। অর্থাৎ এখন যদি স্ট্যাক থেকে কিছু পপ করতে চাই আমার আন্ডারফ্লো হওয়ার পসিবিলিটি আছে কিনা, ফাঁকা স্ট্যাক থেকে ডেটা টান দিচ্ছি কিনা। সেটা কিভাবে জানতাম? কারণ আমরা জানি যে টপ যেহেতু আমরা লিনিয়ার অ্যারে দিয়ে ডেমনস্ট্রেশন করা দেখেছি স্ট্যাকের, সো লিনিয়ার অ্যারের যেহেতু মিনিমাম বা স্টার্টিং ইন্ডেক্স 0 তে শুরু হয়, সো টপ যদি 0 তে ডিনোট করে দ্যাট মিন্স আমার স্ট্যাকে এখন একটা এলিমেন্ট আছে। যদি তারও নিচে থাকে টপ -1, ইনিশিয়ালি আমরা টপের যে ভ্যালুটা অ্যাসাইন করে দিয়ে রাখি -1, যদি টপের চেহারা এখানেই থাকে বুঝতে হবে আমার স্ট্যাকে এখন পর্যন্ত কোনো ডেটা নাই। সো আলটিমেটলি কেন আমি এই কথাটা বললাম, টপের চেহারা দেখি আন্দাজ করা যায় স্ট্যাকের হাইট কত, স্ট্যাক ওভারফ্লোর দিকে আছে না আন্ডারফ্লোর দিকে আছে, নাকি স্ট্যাক একটা স্টেবল অবস্থায় আছে যেখানে নতুন ডেটা ইনসার্টও করা পসিবল আবার কিছু ডেটা রিট্রাইভও করা পসিবল। তো একটা ভেরিয়েবল দিয়ে এই কাজটা কমপ্লিট করা যেত, কারণ স্ট্যাকের ইনসারশন এবং ডিলিশনের রাস্তা একটাই। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা কিউ নিয়ে কথা বলছি তখন কি একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে এই কাজটা এটা ট্র্যাক রাখা পসিবল? কিউর হাইট কত বা কিউর লেংথ কত? Can we calculate using a single variable what is the current length of the queue? সম্ভব একটা ভেরিয়েবল দিয়ে? না, আমাদের এই জন্য ভেরিয়েবল লাগবে কয়টা? ভেরিয়েবল লাগবে দুইটা। একটা ভেরিয়েবলকে বা একটা পয়েন্টারকে আমরা রেখে দিব সেই জায়গায় যে জায়গায় আমরা শুধুমাত্র নতুন ডেটা ইনসার্ট করব। একটা মেসেজ আসছে, কি মেসেজ আসলো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে শোয়েব একটা মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ। তো যে জিনিসটা বলছিলাম যে কিউতে আমাদের ডেটাকে যেই প্রান্তে বা যেই এন্ডে ইনসার্ট করার জন্য ডেডিকেটেড যে এন্ড, সেই এন্ডে একটা পয়েন্টার রাখতে হয়, যে পয়েন্টারের নাম হচ্ছে রেয়ার পয়েন্টার। আর যেই সাইডে থেকে ডেটাকে সার্ভিস দেওয়া হয় বা ডেটাকে রিট্রাইভ করে তুলে নেওয়া হয়, ডিকিউ করা হয়, সেই এন্ডে আমরা যে পয়েন্টারকে এস্টাবলিশ করি সেই পয়েন্টারের নাম হচ্ছে ফ্রন্ট। সো এই ফ্রন্ট এবং রেয়ারের মাঝখানের গ্যাপ কতটুকু সেটা দিয়ে আসলে বোঝা যায় যে আমার বর্তমান কিউর হাইট কত বা কিউর লেংথ কত। এই ছিল কিউর বেসিক আইডিয়া। আমরা গতদিন এই কাজগুলো সবই দেখেছি, কিভাবে আমরা নতুন একটা ডেটাকে কিউতে ইনসার্ট করতে পারি বা এনকিউ করতে পারি, কিভাবে একটা ডেটাকে কিউ থেকে বের করে নিয়ে আসা যায় বা ডিকিউ করা যায়, ইনিশিয়ালি ফ্রন্ট এবং রেয়ারকে কোথায় এস্টাবলিশ করতে হয়, ফার্স্ট টাইম যদি আমরা এনকিউ করি তাহলে ফ্রন্টকে কোথায় রাখতে হবে, রেয়ারকে কোথায় এনে বসাতে হবে। এবং আমরা দেখেছিলাম যদি আমরা ফাঁকা কিউতে একদম ইনিশিয়ালি প্রথম এনকিউর সময় যেটা করতে হয়, ফ্রন্টকে ম্যানুয়ালি 0তম ইন্ডেক্সে আনতে হবে, রেয়ারকে তার কারেন্ট পজিশনের থেকে এক ঘর সামনে নিয়ে আসতে হবে। সো ফার্স্ট টাইম এনকিউ করার সময় ফ্রন্ট যেখানে থাকে কিউ আসলে বেসিক্যালি সেখানেই থাকে, বাট দুজনকে দুই ভাবে আমি এই পজিশনে এনেছি। ফ্রন্টকে ম্যানুয়ালি 0 করে দিতে হবে, এক ঘর আগে পিছে করে না। যদিও ফ্রন্ট রেয়ার দুজনই -1 এ দাঁড়িয়ে আছে, বাট ফ্রন্টকে ম্যানুয়ালি 0 তে নিয়ে আসবো এবং রেয়ারকে এক ঘর ইনক্রিমেন্ট করবো। দ্যাট মিন্স -1 থেকে ইনক্রিমেন্ট হয়ে 0 তে পৌঁছাবে, ফ্রন্ট রেয়ার সেম পজিশনে থাকবে। অনেক সময় কুইজে আমরা প্রশ্ন করি ফ্রন্ট এবং রেয়ার যদি সেম পজিশনে থাকে এটা কি ইন্ডিকেট করে কিউর ব্যাপারে? উত্তরটা হচ্ছে কিউতে মাত্র একটাই এলিমেন্ট আছে, এখানে ইনসার্ট হওয়া বা ইনকিউ করা পসিবল, বা ডিকিউ করলে কিন্তু এই কিউ এমটি হয়ে যাবে। সো দিস ইজ দ্য লাস্ট এলিমেন্ট দ্যাট ক্যান বি ডিকিউড। ফ্রন্ট এবং রেয়ার দুটোই 0 হলে, ফ্রন্ট এবং রেয়ার যদি একই পজিশনে থাকে, যদি -1 থাকলে তো স্যার হবে না স্যার। -1 থাকা মানে তো এটা আসলে বেসিক্যালি যদি -1 ব্যতীত অন্য কোনো ভ্যালিড ইন্ডেক্সে থাকে আর কি, ঠিক আছে? যদি -1 ব্যতীত অন্য কোনো ভ্যালিড ইন্ডেক্সে থাকে, রাইট, -1 এ থাকাকালীন সময়ও কিন্তু তারা সেম। সো আলটিমেটলি এইখানে থাকাকালীন সময় না, এটা ইন্ডিকেট করে যে কিউ এমটি, এইটা ইন্ডিকেট করে যে কিউতে মাত্র একটাই এলিমেন্ট আছে। আদারওয়াইজ অন্য যে কোনো সময় তুমি যদি নতুন ডেটা ইনকিউ করো, দেখো কিউতে এই প্রান্তে একটাই ডেটা আছে, নতুন ডেটা যখন ইনসার্ট হবে, ডেটা ইনসার্ট হবে কোন প্রান্ত দিয়ে? বেসিক্যালি এই প্রান্ত দিয়ে। সো নতুন ডেটা 2 যখন আসলো সে গিয়ে একের পিছনে দাঁড়িয়েছে,
এবং এখন আমার কিউর লেন্থ যেহেতু এক ঘর বাড়াইতে হবে বা কিউর লেন্থ স্ট্রেসড হবে, এই স্ট্রেসিং এর জন্য আমরা ফ্রন্ট এবং রিয়ারের মধ্যে কাকে আগাবো? অবশ্যই রেয়ারকে, অলওয়েজ রেয়ার। ফ্রন্ট ম্যানুয়ালি খেয়াল করে দেখো, অনেকে বলবে স্যার একটা ইনসারশনের সময় তো ফ্রন্টকেও এক ঘর আগাইছিলাম, রেয়ারকেও এক ঘর আগালাম, তাই এখন থেকে আবার কেন ফ্রন্ট আগাচ্ছে না, শুধু রেয়ার আগাচ্ছে? এটাই আমি গতদিন বলেছিলাম যে ফার্স্ট টাইম ইনসারশনের সময়, কারণ ফার্স্ট টাইম ইনসারশনের আগে ফ্রন্ট রেয়ার দুজনেই কিন্তু একটা ইনভ্যালিড পজিশনে বসে থাকে। তো যখন তোমার ইনসারশনটা ফার্স্ট টাইম ইনকিউ, সেক্ষেত্রে শুধুমাত্র ম্যানুয়ালি ফ্রন্টকে করে দিবে 0 আর রেয়ারকে করে দিবে তার প্রিভিয়াস পজিশনের থেকে এক বেশি। তো আলটিমেটলি দুজনই ওই 0-তে গিয়ে পড়বে, এবং এটা ইন্ডিকেট করে যে আমার কিউর লেংথ এখন 1। এরপরে যত এনকিউ হবে, রেয়ার শুধুমাত্র তার পজিশন এক ঘর ডানে নিয়ে নতুন পজিশনে ডেটাকে ইনকিউ করার সুযোগ দিবে, ফ্রন্ট যেখানে ছিল সেখানেই থাকবে। এবং ফ্রন্ট এবং রেয়ারের মধ্যে গ্যাপ যখন বাড়তে থাকবে, ইন্ডিকেশন হচ্ছে নতুন নতুন ডেটা ইনকিউ হচ্ছে এবং কিউ ডেটা দিয়ে ফিল আপ হচ্ছে। এখন অবস্থাটা দেখো, এই অবস্থায় কিন্তু আর নতুন কোনো ডেটা এনকিউ করার সুযোগ নাই। আমার 5 সাইজের কিউ অলরেডি ডেটা দিয়ে ফিল আপ হয়ে গেছে। সো আলটিমেটলি কোনো একটা কিউ ডেটা দিয়ে ফিল আপ হয়ে গেছে কিনা বা ওভারফ্লো নতুন ডেটা আসলে সেটা এই কিউতে ঢুকতে পারবে কিনা, এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, কি চেক করতে পারি? একটা কন্ডিশন চেক করতে পারি যে রেয়ারের পজিশনটা সাইজ -1, অর্থাৎ আমরা যে ইনিশিয়াল সাইজ ঠিক করে রাখি কিউর জন্য, সেই সাইজ -1 এ গিয়ে পৌঁছেছে কিনা। সো কিউর সাইজ যদি 5 হয়, রেয়ারের পজিশন যদি ইন্ডেক্স নাম্বার 4 এ এসে থাকে, যেটা সাইজ -1, এটা একটা ইন্ডিকেট করে যে আর কোনো নতুন ডেটা এখানে আনা পসিবল নয়। এই ছিল আমাদের কমন কনসেনসাস। এখান থেকে এনকিউ করার সুযোগ নেই, কিন্তু ডিকিউ করা যাবে। সো ডিকিউ যদি করতে থাকো, এই ডিকিউ করার সময় রেয়ারের কোনো কাজ নাই, ডিকিউ হয় শুধুমাত্র ফ্রন্ট এন্ড থেকে। সো নতুন ডেটা হিসাবে তুমি যদি 1 কে ডিকিউ করে এখান থেকে বের করে ফেলো, সো আলটিমেটলি ফ্রন্টকে কি করতে হবে, জাস্ট এক ঘর পেছনে সামনে এসে এই ঘরের দিকে তাক করতে হবে যে আমাদের কিউর সাইজটা একটু ছোট হয়ে গেছে, এই এলিমেন্টটা এখন আমাদের কিউর সদস্য নয়, ইট হ্যাজ বিন ডিলিটেড। সেকেন্ড, এভাবে তুমি যদি সেকেন্ড জন, থার্ড জন, ফোর্থ জন এদেরকে ডিলিট করে দাও, একটা সার্টেন টাইম পরে তোমার কিউর ফ্রন্ট এবং রেয়ার দুজনই কোন পজিশনে দাঁড়াবে? সেম পজিশনে দাঁড়াবে। এবং ইট ইজ অ্যান অলসো ইন্ডিকেটর যে আমাদের কিউর লাস্ট এলিমেন্ট বা একটা মাত্র এলিমেন্ট আছে, অনলি ওয়ান এলিমেন্ট হিয়ার, এন্ড আফটার ডিকিউইং দিস ওয়ান দ্য কিউ উইল বি এমটি। এবং এই পর্যায়ে যদি আমরা এটাকে ডিকিউ করে ফেলি, তাহলে কিন্তু ফ্রন্ট এবং রেয়ার দুজনকে কি করতে হবে, আবার রিসেট করে নিতে হবে। রিসেট করে নিব কোথায়? -1 এ। যদি এই অবস্থা থেকে লাস্ট ডেটা হিসেবে ওকে ডিকিউ করে দেই, তাহলে আলটিমেটলি আমরা স্ট্যাক কিউটাকে আবার রিসেট করে নিতে পারি। এই যে লাস্ট এলিমেন্ট ডিকিউ করার পরে রিসেট করার একটা প্রশ্ন আসে। কিউর কোডটা অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। শুধুমাত্র লিনিয়ার কিউ বা সিম্পল কিউ যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা কি যদি কেউ আমাকে একটু বলতে পারে? আমি এখনো রিক্যাপই করছি। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? প্রবলেম ছিল স্যার, একবার হয়ে গেল স্যার, ওই অ্যারেতে সাইজ সামনে থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু আমি আর অতিরিক্ত ডাটা ইউজ করতে মানে ইনসার্ট করতে পারবো না এটা স্যার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে তো ফাঁকা, মানে তুমি যদি ফর এক্সাম্পল তোমার ডেটা যখন 5 জনই ছিল, ফ্রন্ট এখানে, রেয়ার এখানে, এরপরে দুটো এলিমেন্টকে আমরা ডিকিউ করেছি, সো ফ্রন্ট নিজের ভ্যালু সামনে নিয়ে এসে এখানে আনছে, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে কিউর সাইজ তো ইনিশিয়ালি যখন আমরা ডিক্লেয়ার করেছি তখন দিয়েছিলাম ফর এক্সাম্পল 5, কিন্তু এলিমেন্ট আছে 3টা, তার মানে এই দুই পজিশনে নতুন ডেটা আসার সুযোগ আছে, কিন্তু আমরা দিতে পারছি না কেন সুযোগটা? প্রবলেমটা কি? আমরা সবাই বুঝতে পারছি যে এখানে দুইটা পজিশন ফাঁকা হয়েছে, কিন্তু এই দুইটা পজিশনে আমরা ডেটাকে, নতুন ডেটা যখন ইনসার্ট হতে চাই সে এখানে বসতে পারে না কেন? কারণ এখানে তো স্যার এর একটাই কারণ, অলরেডি ডাটা আসছেও, আবার স্যার ফ্রন্ট আর রেয়ার তো সরে আসছে এখান থেকে স্যার, ফ্রন্ট তো সরে আসছে স্যার। আচ্ছা, ফ্রন্টে শোনো, নতুন যে ডেটা যে ইনসার্ট বা এনকিউ হতে চায়, সে কি ফ্রন্টের দিকে তাকায় না রেয়ারের দিকে তাকায়? কোন সাইডে তাকায়? এটা সবাই মাথায় রেখো। ফ্রন্ট কিন্তু রাইট, ফ্রন্ট হচ্ছে সবসময় ডিকিউ করা বা সার্ভিস দেওয়ার এন্ড। সো নতুন ডেটা যখন আসবে সে তো সার্ভিস পাওয়ার মোডে নাই, সে তো জাস্ট ইনসার্ট হতে যাচ্ছে, সার্ভিস পাওয়ার মোডে তো এখন এ। সো নতুন ডেটা আসলে সে কিন্তু সবসময় তাকাবে রেয়ারের দিকে। প্রশ্ন হচ্ছে রেয়ারের দিকে তাকালে রেয়ারকে সে কোথায় দেখতে চায় ইনসার্ট হওয়ার জন্য? অবশ্যই অ্যাটলিস্ট এই ঘরের থেকে এক ঘর আগে কোথাও, অ্যাটলিস্ট ওর জন্য তো একটা ঘর দরকার।
কিন্তু রেয়ার যদি সাইজ -1 তম পজিশনে অলরেডি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ও ধরে নেয়, নতুন এলিমেন্ট ধরে নেয় যে এই কিউতে আর জায়গা নাই। যদিও বা সামনে ফাঁকা জায়গা আছে, বাট নতুন এলিমেন্ট এসে কি ওই জায়গাগুলো দেখতে পারে? সে দেখতে পারে শুধু রেয়ারের পজিশনটা। সো আলটিমেটলি রেয়ারের পজিশনটা তাকে বলছে যে এই কিউতে কোনো স্পেস ফাঁকা নাই, তোমার ইনসার্ট হওয়ার মতো সুযোগ নাই। ভালো কথা, এরাও যদি ডিকিউ হয়ে যায়, কিউতে যদি মাত্র একটা এলিমেন্টই থাকে, তাও কি নতুন ডেটা ঢুকতে পারবে? তাও পারবে না। অর্থাৎ রেয়ার যদি একবার তোমার এ সাইজ -1 বা ইন্ডেক্স -1 তম পজিশনে চলেই আসে, এই ক্ষেত্রে সবাইকে ডিকিউ করে কিউটাকে রিসেট করার আগ পর্যন্ত আর কোন রকম ভাবেই নতুন ডেটা এনকিউ হতে পারে না। যদিও বা এখানে সামনে ফ্রন্টে বেশ কিছু জায়গা পড়েছিল যেগুলা মিসইউজড হয়ে রইল, আনইউজড হয়ে রইল, আনইউটিলাইজড হয়ে রইল। সো এটা একটা বড় লিমিটেশন লিনিয়ার কিউ বা সিম্পল কিউ, যে শুধুমাত্র রেয়ারের চেহারা দেখে নতুন ডেটাকে ইনসার্ট করার সুযোগ দেওয়া হয়। ফ্রন্ট যে সামনে থেকে অনেক কিছুকে ডিকিউ করে নিজের ভ্যালু সামনে নিয়ে আসছে এবং অনেকগুলো পজিশন পেছনে ফাঁকা আছে ইনসার্ট হওয়ার মতো, এই ইনফরমেশনটা রেয়ার জানে না। এবং ফ্রন্ট এবং রেয়ারের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপটা আছে বলেই নতুন এলিমেন্ট ইনসার্ট হওয়ার সময় ইনসার্ট হওয়ার সুযোগ পায় না। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের কি উপায় আছে, কেউ জানে কিনা? এটা থেকে বাঁচার উপায় আছে? আচ্ছা, তো এটা থেকে বাঁচার উপায় নিয়ে আজকে কথা বলবো বেসিক্যালি। তো কিউর এই লিমিটেশন থেকে উদ্ধার পেতে হলে আমাদের বেশ কয়েকটা, আমরা বুঝতে পারলাম যে সিম্পল কিউ আমাদেরকে খুব ভালো হেল্প করতে পারবে না। আমাদের সিম্পল কিউর বাইরে একটু ডিফারেন্ট টাইপস অফ কিউ স্টাডি করতে হবে। এই কারণে 4টা ডিফারেন্ট টাইপস অফ কিউ ইমপ্লিমেন্ট করা হয়েছে প্রোগ্রামিং প্যারাডিজমে। 4 ডিফারেন্ট টাইপের কিউ। একটা হচ্ছে আমাদের এইমাত্র যেটা আলোচনা করলাম, সিম্পল কিউ, যার এক এন্ডে ইনসার্ট হয়, আরেক এন্ডে ইনকিউ হয়, আরেক এন্ডে ডিকিউ হয়। ফ্রন্ট এবং রেয়ারের মধ্যে বেসিক কোনো কমিউনিকেশন থাকে না, এই কারণে আনইউজড স্পেস গুলোকে ইউটিলাইজ করার সুযোগ থাকে না। সো সিম্পল কিউ আসলে খুব বেশি এখন আর ইফেক্টিভ না, যেটা আমরা বুঝেই ফেললাম। এর থেকে বেটার সিস্টেম কি কি আছে, আরো 3 ধরনের কিউর সাথে পরিচিত করাই। সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, ডাবল এন্ডেড কিউ বা ডি কিউ। এইটার নামও ডি কিউ, যদিও ডি কিউ বলে একটা অপারেশন আছে, অনেকে কনফিউজড হয়ে যায় যে স্যার এন কিউ আর ডি কিউ বলতে যা বুঝাচ্ছেন এটা আবার কি। এইটাকেও সংক্ষেপে ডি কিউ নামে ডাকে, ডাবল এন্ডেড কিউ। আচ্ছা, সো আমরা সিম্পল কিউর ব্যাপারে অলরেডি আমরা জেনেছি যে ইনসারশন এবং ডিলিশনের জন্য প্রান্ত দুটো আলাদা, এবং ডিলিশন বা ডেটা রিট্রাইভ হয় ফ্রন্ট থেকে, নতুন ডেটা ইনসার্ট হতে হলে সে দেখে রেয়ারের দিকে। সো রেয়ার ইজ ইন্ডিকেটিং where the new data should be inserted, front is indicating from where the latest data should be retrieved. ভালো কথা, এটা প্রবলেম আছে। এটার প্রবলেমকে ওভারকাম করার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট যে টেকনিকটা আলোচিত হয়েছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে সার্কুলার কিউ। সার্কুলার কিউর বৈশিষ্ট্য কি, একে সার্কুলার বলা হয় কেন? ও একটা সার্কুলার অর্ডার মেইনটেইন করে। হাউ দিস সার্কুলার ওয়ার্ক মেইনটেইনস, তোমরা ম্যাথমেটিক্সে এই কাজটা করেছো না, যে 5 জন ছেলে আর 5 জন মেয়েকে একটা লাইনে রাখলে তাদেরকে কত উপায় বিন্যস্ত করা যায়, আর যদি একটা সার্কুলার টেবিলে তাদেরকে বসানো যায় তাহলে কত উপায় বিন্যস্ত করা যায়। আমরা এই প্রবলেমটা সবাই করেছি কিনা পারমুটেশন কম্বিনেশনে? এভরিওয়ান হ্যাভ ডান দিস প্রবলেম, এভরিওয়ান, তাই না? এই প্রবলেমটা করেছে। এবং মনে আছে কিনা যে এই দুইটা প্রবলেমের রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসে। If you want to permute the number of elements in a linear order, it is different from the same arrangement done in circular order. এখন প্রশ্ন হচ্ছে সার্কুলার এই অর্ডারটা মেইনটেইন করা হয় কিভাবে? সার্কুলার অর্ডারটা মেইনটেইন করার জন্য আর কিছুই করা লাগে না। যদি সার্কুলার অর্ডারে খেয়াল করে দেখো, এখানে 1 2 3 4 এবং এই হচ্ছে 5th ব্যক্তি। সার্কুলারের ব্যাপারটা সেম আসলে। তুমি যদি ব্যাপারটা এরকম যে প্রথম ব্যক্তিকে এখানে দাঁড় করাও, সেকেন্ড ব্যক্তি হবে তার পাশে, সো আলটিমেটলি প্রথম ব্যক্তির পাশে দ্বিতীয় ব্যক্তি এখানেও ছিল, এখানেও সেটা ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তির পাশে তৃতীয় ব্যক্তি, ফাইন, সেটাও ওকে। তৃতীয় ব্যক্তির পাশে চতুর্থ ব্যক্তি, ফাইন, সেটাও ওকে। চতুর্থ ব্যক্তির পাশে পঞ্চম ব্যক্তি, দ্যাটস অলসো রাইট। বাট লিনিয়ারে যে প্রবলেমটা ছিল, পঞ্চম ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার পরে বা রেয়ারে পৌঁছানোর পরে কি করতে হবে সেটার ব্যাপারে কোনো ইন্ডিকেশন নাই, বা এরপরে যখন যাচ্ছ তুমি তখন তুমি আসলে লাইনের বাইরে চলে যেতে হচ্ছে। সার্কুলার কিউর সুবিধা হচ্ছে 5-এর পাশে যে এলিমেন্ট বসে আছে সেটা আবার এলিমেন্ট নাম্বার 1, এলিমেন্ট নাম্বার 1।
সো আলটিমেটলি খেয়াল করে দেখো, যদি লাস্ট এলিমেন্ট কোন একটা অর্ডারে 5 হয়, এই ব্যক্তি কিন্তু এখন প্রথম ব্যক্তির সাথে সামহাউ কানেক্টেড, এবং হি ক্যান পাস সাম ইনফরমেশন টু দিস ওয়ান। দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ সার্কুলার কিউ। খেয়াল করে দেখো, প্রত্যেকটা এলিমেন্ট আগেও যেভাবে কানেক্টেড ছিল লিনিয়ারলি, সেটা ঠিক আছে, বাট শুধুমাত্র লাস্ট এলিমেন্ট ইজ সামহাউ কানেক্টেড টু দ্য এলিমেন্ট অফ দ্য ফ্রন্ট। রেয়ারের এলিমেন্ট ফ্রন্টের সাথে কানেক্টেড। আচ্ছা, এটার ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করব একটু পরে, বাট সার্কুলার নোটেশনটা কি আমরা বুঝতে পেরেছি কিনা, সার্কুলারে বসানোর নিয়মটা কি এবং সার্কুলারে বসানোর সুবিধাটা কি। লাস্ট ব্যক্তি ফার্স্ট ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, যেটা লিনিয়ারে করা সম্ভব হয় না। ঠিক আছে, আমরা আসি সার্কুলার ছাড়াও আরো দুই ধরনের কিউর ব্যাপারে আলোচনা করি। একটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউর ব্যাপারে কেউ জানি কিনা, হোয়াট ইজ প্রায়োরিটি কিউ? শব্দটা অনেকে হয়তো শুনে থাকবে, কিউ, বাট এখানে প্রায়োরিটি মেনটেন করা হয়। প্রায়োরিটি কিউর কনসেপ্টটা বুঝতে হবে এরকম। খেয়াল করে দেখো, এই যে মনে করো আমাদের কিউ, সো কিউতে যখন ফার্স্ট ডেটা ইনসার্ট হবে, সে গিয়ে একদম লাইনের প্রথমে দাঁড়াবে, সো আলটিমেটলি সে প্রথমে সার্ভ হবে, এরপরে যারা আসবে তারা তার পেছনে দাঁড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখেছো কিনা, এই যে 3জন ব্যক্তি বা 4জন ব্যক্তি যে এই কিউর মধ্যে ইনসার্টেড হলো এবং এক এক করে সার্ভিস পাবে, এদের সবার প্রায়োরিটি যদি সেম হয় তাহলে তো ভালো কথা। সবাই যদি সাধারণ নাগরিক হয় তাহলে যে আগে আসছে সে আগে সার্ভিস পাবে। বাট ব্যাপারটা এরকম, তুমি যদি বাংলাদেশের ভোটিং সিস্টেমের কথা চিন্তা করো, মনে করো সকালবেলায় এসে ভোটিং লাইনে আমি দাঁড়িয়েছি, তো আমাকে আগে ভোট দিতে দেওয়া উচিত, আমার পরে আমার বন্ধু দাঁড়িয়েছে, তারপরে আরেকজন দাঁড়িয়েছে, এরপর আরেকজন। এখন প্রশ্ন হচ্ছে, আমি আর আমার বন্ধু দুজন হচ্ছে স্টুডেন্ট, আমাদের একই রকম প্রায়োরিটি। এই ব্যক্তি হচ্ছেন আমাদের টিচার, আমরা দুজন স্টুডেন্ট, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2। উনি হচ্ছেন একজন ফ্যাকাল্টি মেম্বার, টিচার 1। আর একটু পরে যিনি এসেছেন উনি এই বিষয় এই স্কুলের প্রিন্সিপাল। একটা জিনিস খেয়াল করে দেখো, তাদের মধ্যে ডেজিগনেশনের প্রায়োরিটি আছে না, আছে কিনা? দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন দেয়ার ডেজিগনেশনস। এই 4জনের মধ্যে প্রায়োরিটি কাকে বেশি দেওয়া উচিত বা কে আগে সার্ভিস পাওয়ার মতো? অবভিয়াসলি ফর এক্সাম্পল প্রিন্সিপাল। আচ্ছা, এরপরে আরো হয়তো স্টুডেন্ট টিচার আসতে পারে, মনে করো ফর এক্সাম্পল পঞ্চম আসছেন যিনি, উনি একজন টিচার, উনি টিচার 2, ষষ্ঠতে আসছে স্টুডেন্ট 3। ভালো কথা, এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই টোটাল লিস্ট থেকে যখন আমরা সার্ভিস দেওয়া শুরু করব, যদি আমরা রেগুলার কিউ মেনটেন করি, তাহলে তো এই 2জন স্টুডেন্ট, তারপর একজন টিচার, তারপরে এই প্রিন্সিপাল সার্ভিস পাবে। তো প্রিন্সিপালকে অনেকক্ষণ কিউতে অপেক্ষা করতে হবে, কোনো কিছু করার নেই। বাট প্রায়োরিটি কিউ বলে নো, যা ডেটা যখন আপনি ইনসার্ট করছেন বা ইনকিউ করছেন, তখন আপনি অর্ডার মেনটেন করার দরকার নেই। অর্থাৎ প্রিন্সিপাল এসে যেই লাইনে দাঁড়ানোর দরকার সেখানে দাঁড়াবে, 3জনের পরে দাঁড়ানোর তো দাঁড়ালো। কিন্তু যখন আমরা ডেটাকে রিট্রাইভ করব বা ডিকিউ করব, তখন কাইন্ডলি পুরো কিউটাকে আপনি স্ক্যান করেন এবং যার প্রায়োরিটি সর্বাধিক তাকে আগে সুযোগ দেন। তার মানে ডিকিউ করার সময় কোন আইটেমটা এই কিউ থেকে সবার আগে ডিকিউ হবে? আইটেম নাম্বার 4 ফর প্রিন্সিপাল। এরপরে প্রায়োরিটিতে কারা আছে? টিচাররা, 2জন টিচার, টিচার 1, টিচার 2। এখন এদের মধ্যে কাকে আগে সার্ভিস দিব? 2জন যদি সেম প্রায়োরিটির হয় তাহলে এদের মধ্যে যিনি আগে আসছেন, রাইট, এই ক্ষেত্রে আমি কিউর ব্যাপারটা মেনটেন করতে পারি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো টিচার 1 কে আগে সার্ভিস দিব, সো থার্ড ব্যক্তি এরপরে সার্ভিস পাবেন, এরপরে সার্ভিস পাবেন টিচার 2, 5th পজিশনে যিনি ছিলেন, এরপরে স্টুডেন্টরা সার্ভিস পাবে। সো স্টুডেন্ট 1 সবার আগে আসছিল, সে পজিশন 1 এ ছিল, সে সার্ভিস পাবে। স্টুডেন্ট 2 সেকেন্ড পজিশনে ছিল, সে তারপরে সার্ভিস পাবে। স্টুডেন্ট 3 6th পজিশনে ছিল, সে তারপরে সার্ভিস পাবে। দেখো, ডিকিউ করার সময় ফার্স্ট আইটেম ডিকিউড হয়েছে 4, যেটা ছিল আইটেমের এই পজিশনে। আমি তাদের রিলেভেন্ট পজিশন গুলো এঁকে দিয়েছি। দেখো তো, আমরা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা ফিফো অর্ডার মেনটেন করেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট? জি না স্যার। এই অর্ডারটা কিন্তু মেনটেন করিনি। সো প্রায়োরিটি কিউ একটা কথা বলে যে আমরা কিন্তু কিউর যে বেসিক ধর্ম, সেই ধর্মটা মানতে পারবো না, সরি। প্রায়োরিটি দিয়ে যদি আমাকে এলিমেন্টকে ডিকিউ করতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমার এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা ফিফো অর্ডার মেনটেন করার সুযোগ নাই। ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, এই ফিফো বা এফসিএফএস টা মেনটেন করা যাবে না কখন? এনকিউর সময় না ডিকিউর সময়? ডিকিউর সময় স্যার। এনকিউর সময় কি আমার এটা মেনটেন করা দরকার আছে? না স্যার, না। এনকিউর সময় যেই অর্ডারে আছে সেই অর্ডারেই প্লেসড হবে, বা ডিকিউ করার সময়
টোটাল কিউ স্ক্যান করার পরে প্রায়োরিটি অনুযায়ী ডিকিউ হবে। সো আলটিমেটলি আসল যে প্রায়োরিটি চেকিং এর ব্যাপারটা সেটা হয় ডিকিউ সেকশনে। এটা হচ্ছে মেইন কথা। প্রায়োরিটি কিউকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্টেশনটা বেসিক্যালি এখন দেখানো হবে না, এটা মিডের পরে যদি সুযোগ থাকে একটা অন্য ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। হিপ 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 সম্পর্কে যখন আমরা জানবো, হিপ সর্ট কিভাবে করে সেটা দেখবো, এবং হিপ সর্ট জানলে আমরা সেই সর্টিং টেকনিক ধরে, কারণ তোমরা খেয়াল করো এখানে একটা সর্টিং এর ব্যাপার আছে, ভিতরে তারা যেভাবেই সজ্জিত হোক না কেন প্রায়োরিটি অনুযায়ী তাদেরকে সর্ট করে সেই অনুযায়ী ডেটাকে রিট্রিভ করতে হয়। সো হিপ নামক একটা ডেটা স্ট্রাকচার বা একটা টেকনিক আমরা ইউজ করব, হিপ সর্ট জানবো, এবং তারপরে আমরা হিপ সর্ট ইউজ করে প্রায়োরিটি কিউকে ইমপ্লিমেন্ট করা শিখবো আফটার মিট। সো জাস্ট প্রায়োরিটি কিউ কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আইডিয়া দিলাম। এরপরে যে ব্যক্তির সাথে পরিচিত করাতে চাই, আমাদের লাস্ট কিউ আইটেম ডাবল ইন্ডেড কিউ বা ডিকিউ। ডাবল ইন্ডেড কিউর মধ্যে সুবিধাটা তোমরা পিক্টোরিয়াল ওয়েতে দেখতেই পাচ্ছ। ডাবল ইন্ডেড কিউ বলে যে নর্মাল কিউতে যেমন একটা এন্ড শুধুমাত্র ডেডিকেটেড থাকে ইনসার্শনের জন্য আর একটা ডিলিশনের জন্য, এখানে ব্যাপারটা এরকম থাকবে না। এখানে টু ওয়ে ট্রাফিক আমরা মেনটেন করব, অর্থাৎ আগের বার শুধুমাত্র ফ্রন্টে করা যেত এন কিউ, সরি ফ্রন্ট ধরে করা যেত ডি কিউ, ফ্রন্ট থেকে আমরা শুধু সার্ভিস দিতাম, আর রেয়ার সেকশন খেয়াল রাখতো কি পরিমাণ এন কিউ হবে। বাট এবার ফ্রন্ট শুধু ডি কিউ না, ফ্রন্টে এন কিউ করা যাবে, রেয়ারে শুধু এন কিউ না, রেয়ারেও ডি কিউ করা যাবে। অর্থাৎ দুই এন্ডে ডেটা ইনসার্ট ডিলিট দুটোই করা যাবে। দুর্দান্ত ব্যাপার। আগের কোন কিউতে কিন্তু ফ্রন্ট ডেটা ইনসার্শনের ব্যাপারটা চিন্তাই করতো না। ফ্রন্ট সে সবসময় চিন্তা করতে এখান থেকে কে সার্ভিস পাবে, বাট এখন তাকে চিন্তা করতে হবে এখানে নতুন ডেটা আসলে ওকে রাখার জন্য একটা অ্যালগরিদম এস্টাবলিশ করতে হবে। ঠিক একই রকম ভাবে রেয়ার কিন্তু আগে কখনো ডিকিউর ব্যাপারটা চিন্তা করতো না, কারণ এখানকার এলিমেন্ট এখন সার্ভিস পাবে না, সার্ভিস পাবে ফ্রন্ট থেকে। বাট এখন ডাবল ইন্টেড কিউতে রেয়ারকে শুধু ইনকিউর দিকেই নজর রাখলে হবে না, বরং এইখান থেকেও ডিকিউ হতে পারে প্রয়োজন বোধে। বেশ কিছু প্রবলেম অ্যাকর্ডিং টু কম্পিউটার সায়েন্স রিলেটেড বেশ কিছু প্রবলেমে এরকম সিনারিও দরকার হয়, যে সিম্পল কিউর এক এন্ড থেকে ইনসার্ট আরেক এন্ডে ডিলিট, এরকম এত সিম্পল প্রসিডিউরে যদি যেটাকে আমরা সার্ভিস দেই আলটিমেটলি আমাদের পারপাস সার্ভ হয় না। সেই জন্য আসলে ডাবল এন্ডেড কিউকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয়। তো আলটিমেটলি আসো আমরা বেসিক্যালি আলোচনা থেকে যেটা বুঝলাম যে প্রায়োরিটি কিউকে আমরা এখন আলোচনায় আনছি না, বাট সার্কুলার কিউ এবং ডাবল এন্ডেড কিউ তাদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা আমরা এখন দেখার চেষ্টা করব। সো আসো আমরা দেখি কিভাবে আমরা সার্কুলার কিউকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো লেট আস ডিসকাস অ্যাবাউট সার্কুলার কিউ ডেটা স্ট্রাকচার। তো সার্কুলার কিউ ডেটা স্ট্রাকচার আলোচনায় প্রথমেই আমরা বলে নিয়েছি যে সার্কুলার কিউর প্রধান দায়িত্ব ছিল সিম্পল কিউর প্রবলেমটা অ্যাড্রেস করা। এই যে সিম্পল কিউর প্রবলেম, ফ্রন্ট ডিকিউ করে করে সামনে চলে আসছে, এই পাশের আনইউজড স্পেস গুলোকে পরবর্তীতে ডেটা ইনসার্শনের সময় ইউজ করা যাচ্ছে না, কেননা রেয়ার n-1 বা সাইজ -1 তম ইন্ডেক্সে বসে আছে, যেটা ইনকামিং এলিমেন্টকে ইন্ডিকেট করে যে এই কিউতে আর জায়গা নাই। আসলে কিন্তু এটা একটা ফেক নিউজ, ফেক অ্যালার্ম। ডেটা আছে, জায়গা আছে, বাট ফ্রন্ট এবং রেয়ার নিজেদের মধ্যে কমিউনিকেট ঠিক মতো করতে পারেনি বলে এই ডেটাকে রাখার মতো ব্যবস্থা নাই। তো সার্কুলার কিউকে কিভাবে কাজ করাবো? সার্কুলার কিউর কাজ জানতে চাইলে তোমাকে একটা নোটেশন জানতে হবে, সেটাকে বলা হচ্ছে এখানে শব্দটা কোথায় আছে, মডিউলো ডিভিশন অপারেশনটা সম্পর্কে জানতে হবে। তোমরা সবাই মডিউলো অ্যারিথমেটিক সম্পর্কে জানো, অর্থাৎ ফর এক্সাম্পল তোমার একটা সংখ্যা আছে m, এটাকে তুমি যদি n দিয়ে ভাগ করো, ভাগশেষ কি কি হতে পারে? কি কি ভাগশেষের পসিবল সেট হতে পারে? এনিওয়ান? আর একটু সহজ করে দেই। ফর এক্সাম্পল তোমার হাতে যে কোনো একটা নাম্বার আছে, যে কোনো একটা নাম্বার, সেটাকে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, পসিবল ভাগশেষের সেট কি কি হতে পারে? এবার পারা উচিত। পসিবল কি কি ভাগশেষ থাকতে পারে কোন একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে? দুটো স্যার, 0 অথবা 1। এই স্যার ভাগশেষ 0 থেকে 9, ওই সংখ্যাটা 0 থেকে 9 পর্যন্ত স্যার। 0 থেকে 9 এর মধ্যে কিছু একটা।
এই 0 থেকে 1 যেটা বলছো সেটা হতে পারে শুধুমাত্র যদি কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখতে চাও, তার জন্য ভাগশেষের সেট হবে এটা, তাই না? যে কোনো কিছুকে 2 দিয়ে, কিন্তু 10 দিয়ে করলে তোমাকে ভাগশেষের সেট হবে 0 থেকে 9। সো দুটো লেখাতে ভালোই হয়েছে, তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে সংখ্যা যাই হোক না কেন, অর্থাৎ ভাজ্য যাই হোক না কেন, ভাজক বা ডিভিসর যে, তার ভ্যালুর উপরে কিন্তু আলটিমেটলি এই মডিউলাস অপারেশনের রেজাল্ট এর সেট তৈরি করা যায়। সো আলটিমেটলি এই কাকে ভাগ করছি সেটা বড় বিষয় না, কি দিয়ে ভাগ করছি ডিভিজরকে, সেটা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু। যদি n দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগশেষের সেটে থাকতে পারে 0 থেকে n-1 নাকি n-1 স্যার। হ্যাঁ, অলওয়েজ n-1। সো আলটিমেটলি এটা একটা ভালো ইন্ডিকেটর যে, তার মানে দেখো তো, যখনই আমরা কোনো একটা সংখ্যাকে n দিয়ে ভাগ করছি, এই ভাগশেষটা কখনোই এই রেঞ্জের বাইরে যেতে পারবে না। এই 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 ব্যাপারটা মাথায় রেখে আমরা একটা মজার কাজ করব। তোমরা খেয়াল করে দেখো, লিনিয়ার কিউর কথা তোমাদের মনে আছে অবশ্যই। লিনিয়ার কিউতে একটা প্রবলেম ছিল, এবার আমি একটু উপরে চলে যাই এটা ক্লিয়ার করে। এই যে লিনিয়ার কিউতে রেয়ারে নতুন যখন একটা এলিমেন্ট আসে, আমাকে বলো, নতুন একটা এলিমেন্ট যখন ইনকামিং এলিমেন্ট থাকে, রেয়ার বেচারা কি করে, তার ভ্যালুকে এক ঘর সামনে নেয় না পিছনে নেয়? রেয়ার অলওয়েজ এক ঘর সামনে নিয়ে আসে, অলওয়েজ এক ঘর সামনে নিয়ে আসে এবং নতুন পজিশনে ওই নতুন ইনকামিং এলিমেন্টকে বসার সুযোগ দেয়। সো যখনই একটা এন কিউ করার সময় থাকে, আমরা কি করি, রেয়ারের প্রিভিয়াস পজিশনের থেকে এক ঘর সামনে চলে আসি, রেয়ারের পজিশনটা আপডেট করি এবং সেই রেয়ারতম পজিশনে নতুন এলিমেন্টকে, অর্থাৎ তোমার অ্যারে যদি হয় এ, তার এই আপগ্রেডেশনের পরে রেয়ারতম পজিশনে আমরা বসাই কাকে, ইনকামিং আইটেমকে। প্রশ্ন হচ্ছে এই প্রবলেমটা শুধুমাত্র আর এর ভ্যালু এক এক করে বাড়ালে যেটা হয়, এই যখন এটা n-1 তম ঘরে পৌঁছাচ্ছে, এরপরে আর এর ভ্যালু এক বাড়ালে সেটা কোথায় চলে যায়, এমন একটা পজিশনে যেটা অ্যারের মধ্যে নাই। তো আলটিমেটলি তুমি খেয়াল করে দেখো, এই অ্যারের মধ্যে পজিশন আছে কয়টা? যদি n সাইজের একটা অ্যারে থাকে, এই অ্যারেতে পজিশন আছে 0 থেকে n-1 এর মধ্যে, এর বাইরে কোনো পজিশন নাই। কিন্তু রেয়ারের ভ্যালু ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল 0 থেকে, 5টা সেকেন্ড এলিমেন্ট আসার পরে তার ভ্যালু হয়েছে 1, থার্ড এলিমেন্ট ইনকিউ করার পরে 2, এভাবে সার্টেন টাইম পরে এটা 4 এ পৌঁছানোর পরে আর কোথাও যাওয়ার মতো সুযোগ পায় না। আমরা ধরে নেই যে কিউটা ফিল আপ হয়ে গেছে ডেটা দিয়ে। কিন্তু যদি ব্যাপারটা এমন করা যায় যে ফোর্থ পজিশনে থাকা অবস্থায়, রেয়ার ফোর্থ পজিশনে আছে, লাস্ট পজিশনে আছে, এই অবস্থায় নতুন একটা এলিমেন্ট আসছে যুক্ত হওয়ার জন্য, রেয়ার তার পজিশন এক না বাড়িয়ে যদি মডিউলো ডিভিশন অপারেশন অ্যাপ্লাই করে, অর্থাৎ ব্যাপারটা এমন যে রেয়ার তার পজিশনটা এক বাড়াবে, কিন্তু এই পজিশনে নতুন আইটেমকে ঢুকতে দিবে না। ঢুকতে দিবে কোথায়? ঢুকতে দিবে কোথায়? সাইজ, অ্যারের সাইজ মডিউলাস রেয়ার প্লাস 1, যদি আমি ভুল না করি, অ্যারের সাইজ মডিউলাস রেয়ার প্লাস 1, এই পজিশনে যদি তুমি ডেটাকে রাখো। আগে আমরা শুধু রেয়ার প্লাস 1 এর ডেটাকে রাখতে চাইতাম, রেয়ারের ভ্যালু এক করে বাড়িয়ে, কিন্তু এখন তা করবো না। দেখবো যে সেটা অ্যারের বাইরে কোনো জায়গায় চলে যাচ্ছে কিনা। না গেলে খেয়াল করে দেখো, রেয়ারের পজিশন যখন 4, নতুন এলিমেন্ট যখন আসতে চায়, রেয়ারের নতুন পজিশন হবে 4 + 1, 5 এই পাশে, আর অ্যারের সাইজ আগেই ছিল 5, সো 5 মডুলাস 5 ইজ 0। সো নতুন এলিমেন্টকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? 0 তম জায়গায়, এবং এটাই হচ্ছে রেয়ারের নতুন পজিশন। দিস ইজ দ্য লেটেস্ট পজিশন অফ রেয়ার। অর্থাৎ মানে প্রিভিয়াস নিয়মে কি করতাম, রেয়ারকে শুধু এক ঘর করে সামনে আগায় নিতাম, এতে করলে কি হতো, এই 5 ঘর পরে রেয়ারের আর সামনে আগানোর সুযোগ নাই। কিন্তু তুমি যদি বলো যে না, রেয়ার এখন যে পজিশনে আছে তার পরবর্তী পজিশন হবে তার কারেন্ট পজিশন অফ রেয়ার প্লাস 1 মডিউলাস সাইজ, মডিউলাস এটা সরি উল্টো বললাম, মডিউলাস সাইজ আর প্লাস 1 মডিউলাস সাইজ তো বড় সংখ্যা, আলটিমেটলি সেটা তোমাকে রেজাল্ট দিবে। সো আলটিমেটলি যদি r+1 মডুলাস সাইজ দিয়ে তুমি নতুন রেয়ারের পজিশনটা ডিটারমাইন করতে পারো, কখনোই রেয়ারের পজিশনটা এই কিউর বাইরে যাবে না। উপরন্তু যখন এটা লাস্ট ঘরে থাকবে, তখন এটা তোমাকে কোথায় পাঠিয়ে দিবে, আবার 0 তম ঘরে পাঠিয়ে দিতে পারবে। ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি নাও। মডিউলো অ্যারিথমেটিক ব্যবহার করে এই কাজটা আমরা করতে পারি।
আমরা কি ব্যাপারটা বুঝলাম নাকি আবার একটু ডিসকাস করতে হবে? আবার একটু বলেন স্যার। আচ্ছা, জাস্ট সহজে একবার বলে দিই। মনে করো একদম কাজের শুরুতে ফ্রন্ট এবং রিয়ার কোথায় দাঁড়ায় আছে? -1 এ, ঠিক আছে? এখন প্রথম একটা ডেটা আসছে তোমার কাছে এনকিউ হওয়ার জন্য, ভালো কথা। রেয়ারের পজিশনটা কি করবে? এটা ছিল রেয়ারের আগের পজিশন, এটা ছিল ফ্রন্টের আগের পজিশন। যেটা বলছি, যখন নতুন ডাটা এনকিউ হতে আসে, মনে করো এনকিউ হতে আসছে একটা ডেটা, সেটা হচ্ছে 5, ফাঁকা কিউতে, এখনো কিউতে কেউ নেই, ফ্রন্ট রেয়ার দুজনই -1 এ দাঁড়ায় আছে। নতুন ডেটা 5 এনকিউ হতে আসছে, তা তোমাকে তো নতুন একটা রেয়ারের পজিশন ঠিক করতে হবে। আগে আমরা কি করতাম? রেয়ারের নতুন পজিশনটা করে দিতাম আগের পজিশনের থেকে এক বেশি। এখন আর এই সিস্টেমে আগাবো না। এখন যেটা করব, আর এর পজিশন এক বাড়াবো, কিন্তু সেটাকে মডিউলো অপারেট করব কি দিয়ে? কিউর সাইজ দিয়ে। কিউর সাইজ দিয়ে দেখো আর এর নতুন পজিশন কোন পজিশনে এই 5 বসবে সেটা বোঝার জন্য আমি কি করব, আর এর পজিশন পুরনো নতুন পজিশন হবে, তার পুরনো পজিশন +1 মডিউলো অ্যারের সাইজ বা কিউর সাইজ। সো কিউর সাইজ ফর এক্সাম্পল আমরা আগে থেকে 5 সেট করে রেখেছি, ভালো কথা, এটার মধ্যে। সো খেয়াল করে দেখো এখন এই ভ্যালুটা কত আসে? -1 + 1 0 মডিউলাস 5, অ্যান্সার আসছে 0। ফাইন, রেয়ারের নতুন পজিশন চলে যাওয়া উচিত 0-তে। সো আলটিমেটলি রেয়ার যে -1 এ ছিল সে টুক করে চলে আসবে কোথায়? 0-তে, এবং এই পজিশনে বসাবে কাকে? আইটেম 5 কে। সো আলটিমেটলি রেয়ার এখন এই পজিশনে আছে। এতে সুবিধা কি? এরপরে যদি আবার নতুন একটা এলিমেন্ট আসে এনকিউ হওয়ার জন্য, ফর এক্সাম্পল এনকিউ হওয়ার জন্য এবার নতুন এলিমেন্ট আসছে 10, ফাইন, তুমি রেয়ারের পজিশনটা আবার আপডেট করে দিবা একই রুলস দিয়ে, রেয়ারের আগের পজিশন +1 মডিউলাস দ্য সাইজ অফ দ্য কিউ। সো আলটিমেটলি রেয়ারের এখনকার পজিশন হচ্ছে 0, 0 + 1 1 মডিউলো 5। সো আলটিমেটলি এখন পর্যন্ত এটা থাকবে 1। সো আলটিমেটলি রেয়ার চলে যাওয়া উচিত। আমরা কিন্তু এক করে বাড়ানোর কনসেপ্টে নাই, আমরা মডিউলো ডিভিশনের অপারেশনে আছি, যে বাড়াবো কিন্তু বাড়িয়ে দেখবো সেটা যেন 5 কে ক্রস না করে। কেন এই মডিউলো অপারেশনটা চালাচ্ছি কেউ বলতে পারে কিনা? Why am I confirming this modulo division operation? এটা থাকার কারণে যে আমার অ্যারের যে সাইজের থেকে আর বড় হবে না স্যার। রাইট। এই চতুর্থ ঘরে এসে এরপরে কি কোনোভাবে এই সূত্র আমাকে 5 এর বাইরে যেতে দিবে? পঞ্চম ঘরে কিছু রাখার সুযোগ দিবে না। স্যার এটা আরেক ক্ষেত্রে আমরা ইউজ করছি, কারণ আমরা এখানে রিয়ার শেষ হলো আমরা ফ্রন্টের দিকে আমরা আবার অ্যাড করতে পারছি এটা। সরি আরেকবার সিলেক্ট করি, এটা তো আবার করে দিচ্ছে রিয়ার সবসময় এক করে প্লাস হচ্ছে যখন ডাটা ইনসার্ট হচ্ছে, তখন কি করছে যখন এটা দিয়ে করছে তখন আমার ফন্টেও তো যদি ফাঁকা থাকে তো ফন্টটাতেও আমার ডাটা ইনসার্ট করতে পারছি। কারণ এটা তো স্যার সার্কুলার কিউতে কিন্তু আমরা ফ্রন্টে ডেটা ইনসার্ট করি না, স্যার মানে ফ্রন্টে ডেটা ইনসার্ট করি না। তোমাদের মনে আছে প্রথম ডেটা ইনসার্শনের সময় ফ্রন্টকে ম্যানুয়ালি কোথায় দাঁড় করে রাখতে হয়? 0-তে। আর এরপরে যত কাজ চলবে সব সামলাবে, নতুন নতুন এনকিউ হলে সেটা সামলাবে কে? রেয়ার। ফ্রন্টের কোনো কাজ নেই, ফ্রন্ট 0-তে বসে থাকবে। ডিকিউ করা ছাড়া ফ্রন্টের কোনো চেঞ্জ হবে না, ডিকিউ করা ছাড়া ফ্রন্টের কোনো চেঞ্জ হবে না। ডিকিউ হলে যে ইনসার্ট হয় আর ডিলিশন দুটাই যদি হয়, মানে এনকিউ ডিকিউ দুটো একসঙ্গে হয়, তখন কি হবে স্যার? সরি আরেকবার একটু। আমার এনকিউ হচ্ছে ডিকিউ হচ্ছে এমন কি যে আমার এনকিউ হওয়ার পরেই আমার আবার ডিকিউ করতে হবে? হ্যাঁ হতে পারে, রাইট। তুমি মনে করো এই যে এই এনকিউটা করলে কিউর সাইজ হচ্ছে এই যে এখানে ফ্রন্ট রেয়ার দুজনেই এখানে আছে, এখনই তুমি ডিকিউ করে ফেলতে চাও, তাই তো? জি স্যার, আমি একই সাথে ডিকিউ করব আবার ওখান থেকে এনকিউ করব। কথাটা তো একটু অ্যাম্বিগুয়াস হলো, একই সাথে ডিকিউ করব আবার একই জায়গায় একই পজিশনে হচ্ছে তিনটা ডাটা ইনসার্ট করে ফেলছি, ধরেন আমি এখন চাচ্ছি আবার তিনটা ডাটা ইনসার্ট করে ফেলছো, ফাইন, তিনটা ডাটা ইনসার্ট আমি এখন চাচ্ছি ডিকিউ করব, ধরেন আমি 5 আমি করে ফেলছি। আচ্ছা, তিনটা ডাটা ইনসার্ট করার পরে তোমার কিউর অবস্থাটা আগে বুঝতে হবে। তোমার ফ্রন্ট কোথায় আছে? তিনটা ডাটা ইনসার্ট করার পরে ফ্রন্ট কিন্তু 0-তে আর রেয়ার কিন্তু এখানে, মানে সেকেন্ড ইন্ডেক্সে। ফ্রন্ট কিন্তু রেয়ারের সাথে সাথে সামনে যাবে না, এটা আমি আগেই বলে রাখি। শুধুমাত্র ফার্স্ট এনকিউ করার সময় ফ্রন্ট রেয়ার যেহেতু দুজনই ইনভ্যালিড পজিশনে ছিল, ফ্রন্টকে ম্যানুয়ালি 0-তে এনে দাঁড় করাইতে হবে প্রথম এনকিউর সময়, যে আমরা কিউতে ঢুকলাম। এরপরে যত এনকিউ হবে আগাবে কে? শুধু রেয়ার।
এখন তুমি করো ডিকিউ করো, ডিকিউ করার সময় কি রিয়ারের দিকে তাকাবো? মোটেও না, তাকাবো না শুধু স্যার, ফ্রন্টের দিকে তাকাবো। ফ্রন্টের যেই ভ্যালু সেই পজিশনের ডেটাকে আমরা ডিলিট করে দেবো, আর কিছু না। ফ্রন্টকে একবার যদি সামনে নিয়ে আসো তাহলে আলটিমেটলি কি হবে, মেমোরি লোকেশন এই 5 থাকবে, কিন্তু ওই যে ফ্রন্ট আর রিয়ারের মাঝখানের গ্যাপই তো আমাদের কিউর লেংথ, আগেই বলেছি। সো আলটিমেটলি এই ব্যক্তি এখন আমার কিউর অংশই না। এই হয়ে গেল ডিকিউ। স্যার জি স্যার, এইটা আমি হচ্ছে সার্কুলারের জন্য করতেছি। তার মানে আমার ধরেন এখন ধরেন রিয়ার এখন সাপোজ আমার হচ্ছে 4 এ আছে, আমার 5টা ধরেন এলিমেন্ট আসবে। এখন আমার সামনে ফাঁকা আছে, দেখা যাচ্ছে আমার হচ্ছে 0 বা 1 পর্যন্ত ফাঁকা আছে। এখন আমি যদি ডাটা আবার ইনসার্ট করতে চাই, তাহলে অবশ্যই কি আমার এখন রিয়ার কিন্তু ফার্স্টের দিকে সিলেক্ট হয়ে যাবে। আমি ওখানে আসতেছিলাম, থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি তোমার কথাটা কি। যে স্যার ফর এক্সাম্পল আমার অ্যারের অবস্থা মনে করেন এই অবস্থায় আছি, 4 সাইজের অ্যারে, প্রথমে ছিল 5, 6, 7, 8। সো আলটিমেটলি রেয়ার চলে গেছে এখানে, ফ্রন্ট আছে এখানে। এখন ঘটনা হচ্ছে মনে করেন আমি দুটো ডিকিউ করলাম, দুইটা আইটেম ডিকিউ করলাম, তো 5 ডিকিউ যখন হলো তখন ফ্রন্ট আর এই পজিশনে থাকবে না, ফ্রন্টকে একবার সামনে এনে 6 দাঁড় করাবো। আবার যখন এইটাও ডিকিউ হয়ে যাবে, দ্বিতীয় আইটেম ডিকিউ করলাম, ফ্রন্ট দাঁড়ালো কোথায়? 7-এ। এই হচ্ছে আমার ফ্রন্টের অবস্থা। সো এই অবস্থা শেষে তোমার কিউর এখনকার অবস্থা হচ্ছে সামনের 2 পজিশন ফাঁকা, ফ্রন্ট দাঁড়ায় আছে 7 এর সামনে, আর রেয়ার দাঁড়িয়ে আছে 8 এর সামনে। এখন প্রশ্ন হচ্ছে সার্কুলার কিউ মেইনটেইন না করে আমরা যদি লিনিয়ার কিউ করতাম তাহলে কি আর নতুন কোনো ডেটা ইনসার্ট করা যেত? যেত না। এখন দেখো করা যাবে। করা যাবে কেন? নতুন ডেটা হিসেবে আসছে মনে করো 4, রাখবো কোথায়? রেয়ার পজিশনে। রেয়ার তার পজিশন আপডেট করার পরে যে পজিশন পাই সেই পজিশনে, তো রেয়ার বলবে ঠিক আছে আমার পজিশন আপডেট করে দেখি এই পজিশনে কিছু করা যায় কিনা। সো রেয়ার প্লাস 1 মডিউলো সাইজ। সো করে দেখো রেয়ারের পজিশন এখন আছে 4-এ, চতুর্থ ইন্ডেক্সে। সো নাকি চতুর্থ না, এখানে থার্ড আসলে। এখানে যদি অ্যারের সাইজ 4 হয়, অ্যারের সাইজ এখানে 4। সো আলটিমেটলি মডিউলো করতে হবে 4 দিয়ে। রেয়ার পজিশন আছে 3, 3 + 1 4। সো আলটিমেটলি ইন্ডিকেটিং যে 0তম পজিশনে ডেটা রাখা যেতে পারে। সো আলটিমেটলি এই যে আমার সার্কুলার অবস্থা হয়ে গেল। এখন আমার রেয়ার আর এখানে থাকবে না, রেয়ার চলে আসবে 0-তে, এবং নতুন ডেটা 4 সেই ব্যক্তি ইনসার্টেড হবে কোথায়? এই পজিশনে। এই কিউতে স্যার আরেকটা ইয়া পাচ্ছে স্যার, দেখা যাচ্ছে যে স্যার আমার ডেটা কোন সময় ইয়া দেখাবে না যে আমার এটা কিউটা ফুল হয়ে গেছে। রাইট, এই কথাটা ইম্পর্টেন্ট। রাইট, এই যে আমি যে এই কাজটা করলাম, অনেকে বলতে পারে স্যার আপনি এটা কিভাবে করলেন? এখানে যদি ফ্রন্টে আগেই দাঁড়ায় থাকতো বা আগে কোনো ডেটা থাকতো, এই ঘটনা যে ফাঁকা আপনি বুঝলেন কিভাবে? তুমি একটা জিনিস বলো, আমরা আগেই বলেছি না এন কিউ এবং ডি কিউ কিন্তু দুটো অপারেশন, কিন্তু এই দুটো অপারেশনের আগে আমরা কি চেক করিনি, কারো মনে আছে কিনা? এন কিউ হওয়ার আগে ওভারফ্লো চেক করতে হবে না, আর ডি কিউ হওয়ার আগে অবশ্যই আন্ডারফ্লো চেক করতে হবে না। আমি এখন এটা করি নাই, কিন্তু যদি ওভারফ্লো চেক করে তুমি পাও, ওভারফ্লোর কন্ডিশন আমি বলে দিই। সার্কুলার কিউর জন্য ওভারফ্লোর কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। আগেবার ওভারফ্লোর কন্ডিশন কি ছিল মনে আছে? যে রেয়ার শুধুমাত্র সাইজ -1 এ পৌঁছালে ওভারফ্লো। এখন আর ঘটনা সেটা হবে না কিন্তু, কারণ এখন রেয়ার সাইজ -1 এ পৌঁছালেও কিন্তু এখানে ফাঁকা জায়গা থাকতে পারে। সো এখন শুধুমাত্র এই একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে ওভারফ্লো চেক করা যাবে না। বাট ওভারফ্লোর জন্য যদি কন্ডিশনটা একটু কমপ্লেক্স হয়, সেটা দেখার পরে তো আমরা চাইলে এনকিউ করতেই পারি, তাই না? এবং রিয়ারকে ফ্রন্টের সাথে রিলেটেড হবে না। রাইট, এখন একটু ফ্রন্টকেও আনতে হবে চিন্তা করার সময়। আর এডিকিউ করার সময় আমরা আন্ডারফ্লোটা চেক করে নিতে পারি। আন্ডারফ্লো চেক করার কন্ডিশন সেম। ফ্রন্ট এবং ফ্রন্ট যদি কখনো -1 এ থাকে, এটা অলওয়েজ ইন্ডিকেটিং যে এখানে কোনো ডেটা নেই। কারণ ফ্রন্ট যদি একবার ঘটনাক্রমে এখানে ঢুকে পড়ে, আলটিমেটলি আর -1 থাকার তার সুযোগ নাই। সো ফ্রন্ট -1 এ আছে কিনা, ইউ চেক দিস ওয়ান এন্ড ইট ইজ ইন্ডিকেটিং দ্যাট আন্ডারফ্লো ইজ হ্যাপেনিং অর নট। তোমাদের কাছে প্রশ্ন, সার্কুলার কিউতে ওভারফ্লো হওয়ার কন্ডিশন শুধু এই একটা না, আরেকটা আছে, সেই কন্ডিশনটা কেউ জানে কিনা? আর কখন ওভারফ্লো হইতে পারে? ঘটনা তোমাদের সামনে আছে, দেখো এখন রেয়ারের অবস্থা কোথায়? পজিশন নাম্বার 0-তে না? 0-তে। আরেকটা ইনকিউ করো, নাম্বার 3 কে তুমি ইনকিউ করতে আনো। সো রেয়ার চলে যাবে কোথায়? তারপরের ঘরে। মডিউলো অ্যারিথমেটিক আমাকে তাই দিবে। সো রেয়ার চলে যাবে 1-এ, আর এখানে যাবে পজিশন 3। সো রেয়ার আর এখানে থাকবে না, রেয়ার থাকবে 1-এ। রেয়ার আছে 1-এ, ফ্রন্ট আছে 2-তে। দেখো একটা ডিকিউ করে নি, ডিকিউ করলে ডিকিউ হবে কোথা থেকে? ডিকিউ কি এখন এখান থেকে হবে না ফ্রন্ট থেকে হবে? ফ্রন্ট থেকে হবে স্যার। অলওয়েজ ফ্রন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিকিউ। যদি কখনো এমন হয় যে রেয়ার এসে
রেয়ার তো সাধারণত নর্মাল কিউতে ফ্রন্ট আগে থাকে না রেয়ার আগে থাকে? আগে থাকে ফ্রন্ট, পরে থাকে রেয়ার। কিন্তু সার্কুলার কিউতে হতে পারে কি রেয়ার ফ্রন্টের আগে চলে আসলেও আসতে পারে। এই যে রেয়ার ফ্রন্টের আগে চলে আসছে, তো আগে আসলে কতক্ষণ পর্যন্ত রেয়ার আর ফ্রন্টের মাঝখানে গ্যাপ থাকলে বুঝবো যে কিউতে এখনো স্পেস আছে? রেয়ার যদি টানতে টানতে ফ্রন্টে জাস্ট আগের পজিশনেই চলে আসে। যদি কখনো এমন হয় যে ফ্রন্টের ভ্যালুটা জাস্ট 1 গ্রেটার দেন রেয়ার, ফ্রন্ট সাধারণত রেয়ারের ছোটই থাকা উচিত, বাট যদি কখনো এমন হয় যে সার্কুলার মোশনের কারণে রেয়ার চলে আসছে ফ্রন্টের পিছনে এবং রেয়ারের সাইজ জাস্ট ফ্রন্টের থেকে 1 ছোট, অর্থাৎ রেয়ারের সাথে 1 যোগ করলেই ফ্রন্টকে দেখা যাবে, হ্যাঁ রাইট, রেয়ারের সাথে আর 1 যোগ করলে ফ্রন্টকে দেখা যাবে, এমন অবস্থায় বুঝতে হবে এই কিউতে আর কোনো জায়গা বাকি নাই। সো এখন শুধুমাত্র রেয়ারের পজিশন সাইজ -1 এ কিনা এটা দেখলেই হবে না, এইটার সাথে কন্ডিশনটা এখন একটু আপডেট হবে। দুইটা ব্যাপার আছে এখন তোমাদের জন্য, এখন জিনিসটাকে স্যার এখানে স্যার রেয়ার লেস দেন ফ্রন্ট না কি কিভাবে হবে স্যার, এটা তো বুঝতে পারতেছি না। কারণ প্রথমে একটা সময় তো রেয়ার ফ্রন্টের থেকে বড় থাকবে, আবার ঘুরে এসে একটা সময় আবার হচ্ছে রেয়ার ফ্রন্টের থেকে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, এই মনে করো আমি এখানে আবার একটু আপডেট করি, মনে করো তুমি কোনো ডি কিউ করলা না, সারাদিন খালি এন কিউই করলা, অ্যারের সাইজ 4, খেয়াল করে দেখো ফ্রন্ট তো আর জীবনে সরার সুযোগ পাবে না যদি তুমি ডি কিউ না করো, ফ্রন্ট 0 দাঁড়ায় আছে, আর রেয়ার বাড়তে বাড়তে কোথায় চলে গেল? একদম লাস্ট পজিশনে, 4-1 বা থার্ড পজিশনে। এইটা কি একটা ইন্ডিকেটর না যে তোমার কিউটা ফিল আপ হয়ে গেছে? কোনো ডিকিউ করো নাই, তাহলে 4 সাইজের একটা অ্যারেতে বা কিউতে 4টা এনকিউ করার পরে আর কি এনকিউ করার সুযোগ থাকবে? কোনোদিন না। ব্যাপারটা বোঝো, 4টা শুধু এনকিউ করছো, কোনো ডিকিউ অপারেশন চালাও নাই, তোমার ক্যাপাসিটি 4, সো ফ্রন্ট দাঁড়িয়ে থাকবে 0-তে, রেয়ার চলে যাবে সাইজ -1 এ। যদি কাহিনী এটা হয় তাহলে এইটা তো একটা ইন্ডিকেটর হলোই যে ফ্রন্ট 0 এবং রেয়ার হচ্ছে সাইজ -1। এই হচ্ছে তোমার প্রথম কন্ডিশন, যেটা দিয়ে তুমি দেখতে পারো যে তোমার স্ট্যাক কিউটা এটা দিয়ে ফিল আপ হয়েছে কিনা। সেকেন্ড একটা কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশনটা কি? যদি কখনো তুমি রাইট, যদি কখনো এমন হয় যে ফ্রন্ট দুইটা ডাটা ডিলিট করছো, ফ্রন্ট চলে গেছে এখানে, এখন তো রেয়ার আবার পরবর্তীতে নতুন ডেটা ইনকিউ হলে কি হবে? রেয়ার চলে আসবে এই জায়গায়, ঠিক আছে? নতুন দুইটা ডাটা ডিলিট করছো, এখন নতুন দুইটা ডাটা আবার ইনকিউ করো, ইনকিউ করলে কি হবে? রেয়ার প্রথমে যাবে এই পজিশনে, এরপরে আসবে কোথায়? এই পজিশনে। সো আলটিমেটলি দেখো, খেয়াল করে এখনো তোমার কিউটা কিন্তু ডেটা দিয়ে ফিল আপ হয়ে গেছে, বাট এবার কিন্তু আর এই কন্ডিশনের কারণে তোমার ওভারফ্লো হয়নি। ওভারফ্লো হয়েছে কি কারণে? রেয়ার এসে ফ্রন্টের পেছনে দাঁড়ায়। স্যার তাহলে এই দুইটা আলটিমেটলি কানেক্ট করতে হবে স্যার। ও রাইট রাইট, এইটা অথবা রেয়ারের পজিশন ফ্রন্টের থেকে জাস্ট 1 পিছনে, বা ফ্রন্টের পজিশন রেয়ার থেকে জাস্ট 1 সামনে, যে কোনো একটা হলে বুঝতে হবে কি আমাদের ওভারফ্লো হয়েছে। দ্যাট ইজ দ্য হোল কন্ডিশন অফ ওভারফ্লো ইন এ সার্কুলার কিউব, আর কিছু না। যদি ওভারফ্লো না হয়, এইবারই সেটা বলছি, ওভারফ্লো যদি না হয় তাহলে এনকিউ করব রেয়ারকে মাথায় রেখে। রেয়ারের পজিশন আপডেট করব কিভাবে? মডিউলো অ্যারিথমেটিক দিয়ে। রেয়ারের প্রিভিয়াস পজিশন +1 মডিউলাস দ্য অ্যারে সাইজ বা কিউ সাইজ, নতুন যেই পজিশন আসবে সেই পজিশনে আমরা কিউকে নতুন ডেটাকে এনকিউ করার মতো অবস্থায় আছি। যেহেতু ওভারফ্লো হচ্ছে না, তার মানে অবশ্যই ভিতরে স্পেস আছে, এবং এই মডিউলো অ্যারিথমেটিক তোমাকে ঠিক সেই স্পেসের দিকে ইন্ডিকেট করে দিবে, তোমার টেনশন করতে হবে না। ব্যাপারটা বোঝা গেল কিনা? এই হচ্ছে আমাদের সার্কুলার কিউর কাজ। আমি অলরেডি সব আলোচনা করে ফেলেছি যে রেয়ারের মান যদি ওভারফ্লো হওয়ার কন্ডিশন এখন একটা না, ওভারফ্লো হওয়ার কন্ডিশন আমরা এখানে দেখাবো। যে আমরা রেয়ারের ব্যাপারটা চেক করবো কিভাবে? রেয়ার ইকুয়াল টু রেয়ার +1 মডিউলো 5, অর্থাৎ অ্যারের সাইজ যদি 5 হয় তাহলে এরকম সাইজ দিয়ে মডুলাস করে নিয়ে রেয়ারের পজিশনটা আপডেট করবো এবং সেই পজিশনে নতুন ডেটাকে ইনসার্ট করার সুযোগ দেব। তার আগে অবশ্যই ওভারফ্লো চেক করে নিতে হবে। তো রেয়ারের জন্য, রেয়ারের এনকিউর জন্য যে কন্ডিশনটা, এই যে ওভারফ্লোর কন্ডিশনটা এখানে উল্লেখ করা আছে। ফুল কিউ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু আগে আমি যে দুটো কেস আলোচনা করছিলাম, এখানে সেই দুটো কেস ফ্রন্ট 0-তে এবং রেয়ার সাইজ -1 এ দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটাও তুমি ডিকিউ করো নাই, সারাদিন খালি এনকিউ চালিয়েছো, তাই ফ্রন্ট একদম প্রথম পজিশনে, রেয়ার চলে গেছে একদম লাস্ট পজিশনে। ইট ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেটর যে তোমার ডেটা ওভারফ্লো হতে পারে নতুন এনকিউ করতে চাইলে। অথবা আরেকটা জিনিস, ফ্রন্ট রেয়ারের থেকে ঠিক 1 সামনের ঘরে আছে, অর্থাৎ এটা হতে পারে কখন? যখন প্রথমে কিছু এনকিউ করছো,
এরপরে ডেটাকে ডিকিউ করছো, এই কারণে ফ্রন্ট সার্কুলার মোশনে ফ্রন্টের পিছনে এসে দাঁড়িয়েছে, রিয়ার এসে ফ্রন্টের পিছনে দাঁড়িয়েছে। সো রিয়ার কতক্ষণ পর্যন্ত ফ্রন্টের পিছনে থাকতে পারবে? যতক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি ফ্রন্টের এক ঘর পিছনে না আছে। এটা হয়ে গেলে বুঝতে হবে সামনের ঘরই ফ্রন্ট, সামনের ঘরই এলিজিবল ডাটা আছে ডিকিউ করার মতো, যে এখনো ডিকিউ হয়নি, না হলে আমরা কাজ করতে পারবো না। দ্যাটস ইট। এখানে এই টোটাল ঘটনাটাকে একটু ব্যাখ্যা করা আছে, আমি আর এখানে আলোচনা করতে যাচ্ছি না। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যেখানে তোমাকে এরকম ছবি এঁকে ব্যাপারটা বুঝতে হবে যে প্রথম খেয়াল করে দেখো, যখন আমরা কোনো ডেটাকে এখন পর্যন্ত এনকিউ করি নাই বা ডিকিউ করি নাই, তখন ফ্রন্ট এবং রিয়ারের অবস্থা কত? -1। পরীক্ষায় প্রশ্ন থাকে যে এখনই তুমি এই কিউতে কি করবা, একটা ডেটা এনকিউ করো, দ্বিতীয় একটা ডেটা এনকিউ করো, দুইটা ডাটা ডিকিউ করো, তিনটা ডাটাকে আবার এনকিউ করো। সো আলটিমেটলি বলা হয় যে এত সংখ্যক এনকিউ এবং ডিকিউ করে তুমি ফ্রন্ট এবং রিয়ারের কারেন্ট পজিশন গুলো দেখাও। সো যদি বলা হয় যে একটা ডেটাকে এনকিউ করো, সো আলকে এনকিউ করলে ফ্রন্ট এবং রিয়ার দুজনই এসে দাঁড়াবে এই পজিশনে। এরপরে যদি বলা হয় যে আরো দুটো ডেটা এনকিউ করো, তাহলে ফ্রন্ট যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই থাকবে, প্রথম এনকিউর সময় রিয়ার যেত এখানে, দ্বিতীয় এনকিউর সময় রিয়ার চলে আসবে এখানে। সো আলটিমেটলি আরো দুটো এনকিউ করলে ফ্রন্ট যেখানে আছে সেখানে, রিয়ার চলে যাবে এখানে। কিউর লেংথ হচ্ছে, কিউর সাইজ হচ্ছে এখন 3। একটা ডিকিউ করো, ডিকিউ করলে ফ্রন্ট তার পজিশন এক সামনে নিয়ে আসবে, ফ্রন্ট চলে আসবে 1 এ, কিউর সাইজ এখন 2। এভাবে বিভিন্ন প্রশ্ন দিয়ে বলা হতে পারে যে সার্কুলার এরকম একটা অর্ডার এঁকে তুমি বোঝানোর চেষ্টা করো যে প্রতিটা কমান্ড শেষে ফ্রন্ট এবং রিয়ারের আপডেটেড পজিশন কি। তো এক্ষেত্রে এমন কিছু শর্ত দেওয়া হবে অবশ্যই যখন তোমাকে সার্কুলার অর্ডারে চিন্তাটা করতে হবে, ফ্রন্ট রিয়ারের রিয়ার ফ্রন্টের সামনে চলে আসতে পারে। তো আসলে আসবে, সেটা তোমাদের ব্যাপার। আর যদি কোনো দেখো যে কোনো একটা কমান্ড এক্সিকিউট করতে গিয়ে আন্ডারফ্লো বা ওভারফ্লো হওয়ার চান্স আছে, তখন বলতে হবে যে এই কমান্ডটা এক্সিকিউট হবে না, এই সময় ওভারফ্লো বা আন্ডারফ্লো হবে, কারণ হচ্ছে এটা। পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে ইউ শুড অ্যান্সার ইন সাচ ওয়ে। আচ্ছা, এই হলো মোটামুটি ঘটনা। তো সার্কুলার কিউর আইডিয়াটা মোটামুটি হয়ে গেছে, আমরা কোডটা সবাইকে দেখানোর জন্য দিয়ে দিব। খুবই সিম্পল ওয়েতে এক্সিকিউট করা আছে, এভরিথিং ইজ ওকে। যে এটা এই যে খেয়াল করে দেখো, এখানে প্রথমবারের মতো ফ্রন্ট যেখানে দাঁড়িয়ে আছে, রিয়ার যদি এই লাস্ট পজিশনে চলেও আসে তারপরেও ডেটা এনকিউ হচ্ছে। এবং এনকিউ হচ্ছে কেন? কারণ রিয়ারের পজিশন 1 না বাড়িয়ে বরং আমরা মডিউলো অ্যারিথমেটিক দিয়ে তাকে আবার 0তম পজিশনে টাচ করাচ্ছি, এবং এই কারণে রিয়ার ফ্রন্টের সামনে চলে আসছে। কতক্ষণ পর্যন্ত এটা চলতে পারে? যতক্ষণ পর্যন্ত রিয়ারের পজিশন থামবে। কখন? রিয়ার যখন ফ্রন্টের থেকে জাস্ট এক পেছনে, তখন বুঝতে হবে যে কিউটা ডিফারেন্ট ওয়েতে আবার ফিল আপ হয়ে গেছে। সো কিউ অলরেডি ফুল। সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের কিউ ফুল হওয়ার দুটো কন্ডিশন। এই হচ্ছে কন্ডিশন 1, ফ্রন্ট 0তে রিয়ার সাইজ -1 এ। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ফ্রন্ট ইজ 1 ahead দেন রিয়ার। তো সার্কুলার কিউর সি এর ইমপ্লিমেন্টেশনটা তোমরা একটু দেখে নিও, একদম 100% সেম, শুধুমাত্র ফুল কিনা, ওভারফ্লো কিনা এবং আন্ডারফ্লো কিনা সেটা চেক করার জন্য যে কন্ডিশন অলরেডি আলোচনা করেছি। ওভারফ্লোর জন্য দুটো কন্ডিশন অর অপারেটর দিয়ে চেক করতে হয়। সো ফ্রন্ট রিয়ার থেকে এক সামনে কিনা, অথবা ফ্রন্ট 0তে এবং রিয়ার n-1 এ কিনা, তাহলে স্ট্যাক ওভারফ্লো হওয়ার চান্স আছে। নতুন এনকিউ করার সময় আমরা 1 রিটার্ন করবো এখান থেকে, যেটা ইন্ডিকেট করবে যে নতুন এনকিউ করা উচিত হবে না। আর স্ট্যাক কিউ অলরেডি ডেটা এমটি কিনা বা আন্ডারফ্লো হওয়ার চান্স আছে কিনা সেটা বোঝার জন্য শুধু ফ্রন্টের দিকে তাকালেই হবে। ফ্রন্ট যদি -1 এ থাকে, বুঝতে হবে যে এখন আমরা কিউতে ইন্টারি করিনি, নতুন কোনো ডেটাই নেই এনকিউ ডিকিউ করার মতো। সো এক্ষেত্রে ইজ এমটি 1 রিটার্ন করবে। সো এটা হলে কোনো রকম ডিকিউ অপারেশন চালানো যাবে না। ইজ ফুল যদি 1 রিটার্ন করে, বুলিয়ান ট্রু রিটার্ন করে, তাহলে কোনো এনকিউ অপারেশন করা যাবে না। আদারওয়াইজ এনকিউ করতে পারবো। এনকিউ করার আগে এই যে আমরা অলরেডি চেক করে নিচ্ছি আমাদের ডেটা কিউ ফুল কিনা। ফুল না হলে আমরা ঘটনা ঘটাই দেব। ঘটনা ঘটাবো কিভাবে? এনকিউ করার সময় দুটো পসিবল কেস, একটা হচ্ছে প্রথমবারের জন্য এনকিউ কিনা, অথবা প্রথমবার বাদে অন্য কোনো টাইমের জন্য এনকিউ করছি কিনা। যদি প্রথমবারের জন্য এনকিউ করি, তখন ফ্রন্টের ভ্যালু থাকবে অবশ্যই -1 এ। দেখো ফ্রন্টের ভ্যালু -1, অর্থাৎ এটা প্রথমবার এনকিউ। এই ক্ষেত্রে ম্যানুয়ালি ফ্রন্টকে 0 করতে হবে, এটা একটা কাজ। আর যদি এটা বাদে অন্য কোনো কাজ থাকে, সেক্ষেত্রে ফ্রন্টের কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ প্রথমবার এনকিউ না হয়ে যদি এটা অন্য কোনো টার্মস এর এনকিউ হয়, সেক্ষেত্রে শুধু রিয়ারের পজিশন 1 বাড়াবো এবং সেটাকে সাইজ দিয়ে মডিউলো ডিভিশন করে রেজাল্টটা বের করে
নতুন রেয়ারের পজিশন সেট করব। অ্যারের, যেহেতু আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করছি কিউকে, অ্যারের রেয়ারতম পজিশনে আমি আমার এলিমেন্টটাকে ইনসার্ট করব। এলিমেন্টটাকে এখানে এই জন্য ইয়ে নিতে হবে আর কি, আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে মেইন ফাংশন থেকে। সো এই কাজটা করলে তোমার ডেটা ইনক্লুড হয়ে যাবে। ডিকিউ করার সময় সেম জিনিস, ডিকিউ করার সময় শুধুমাত্র রেয়ারের দিকে তাকানোর প্রয়োজন নাই, শুধুমাত্র আন্ডারফ্লোকে চেক করে নিব। আন্ডারফ্লো চেক করলে আলটিমেটলি আমার কোনো ডিকিউর কাজ হবে না। আদারওয়াইজ ডিকিউ করার সময় কোন পজিশনটা ডেটাকে তুলে নিয়ে আসবো, ফ্রন্ট যাকে ইন্ডিকেট করে আছে। সো আইটেম অ্যারের ফ্রন্টতম পজিশনের ডেটাটাকে ডিলিট করে দাও, মানে অন্য কোনো একটা ভ্যালুতে আগে ভেরিয়েবল আগে স্টোর করে রাখা যাতে পরবর্তী কোনো কাজে লাগে। সো একটা ভেরিয়েবলের মধ্যে জমা করে রাখলাম। ফ্রন্টের পজিশনটা যদি এই ডিকিউ করার সময় আমাকে দেখতে হবে এটা কি লাস্ট আইটেম কিনা ডিকিউ করার মতো। এনকিউ করার সময় যেমন একটা শর্ত চেক করি যে এটা ফার্স্ট টাইম এনকিউ কিনা, তখন ফ্রন্টকে ম্যানুয়ালি প্লেইং ফিল্ডে নামাই 0 দিয়ে ম্যানুয়ালি সেট করে। আর এই ক্ষেত্রে চেক করতে হবে ডিকিউর সময় যে এটা লাস্ট আইটেম কিনা ডিকিউ করার মতো। যদি এটা লাস্ট আইটেম হয় ডিকিউ করার মতো, তাহলে কিউর অবস্থানটা কোনো না কোনো ভাবে এমনই লাস্ট আইটেম। সো ফ্রন্ট রেয়ার সেম পজিশনে দাঁড়িয়ে আছে। সো এই জন্য ফ্রন্ট রেয়ার সেম পজিশনে দাঁড়িয়ে থাকলে বুঝতে হবে এটা লাস্ট আইটেম। এটা ডিকিউ করার পরে ফ্রন্ট এবং রেয়ারকে আবার রিসেট করে নিতে হবে, যেটা আমরা এখানে করছি। আর যদি এটা লাস্ট আইটেম না হয়ে আরো আইটেম থাকে এবং সেখান থেকে ডিকিউ করার দরকার হয়, সিম্পলি ফ্রন্ট পজিশন থেকে তো ডিকিউ করব, একে তো অলরেডি আমরা একটা এলিমেন্টের মধ্যে জমা রেখেছি। সো এই পজিশনটাকে আমরা চাইলে ভুলে যেতে পারি, ফ্রন্টের পজিশন 1 সামনে নিয়ে আসবো। জাস্ট ফ্রন্টের পজিশনটা 1 সামনে নিয়ে আসবো। বাট ওই একই কথা, যেহেতু সামনে যেতে যেতে এটা আমার সাইজকে ক্রস করে যেতে পারে, তাই লিমিটের মধ্যে রাখার জন্য মডিউলো ডিভিশন। ফ্রন্টের মান 1 বাড়িয়ে সাইজ দিয়ে মডিউলো ডিভিশন করে যে রেজাল্ট আসে সেটাকে আমার নতুন ফ্রন্টের পজিশন হিসেবে মেনে নিব। দ্যাট মিনস যদি কখনো ফ্রন্ট এই লাস্ট পজিশনে থাকে, মডিউলো ডিভিশন করে ফ্রন্ট আবার চলে যাবে কোথায়, সামনে 0-তে। সো ফ্রন্ট রেয়ার যেই এই সার্কুলার কিউতে n-1তম পজিশনে আসুক না কেন, পরবর্তী ইটারেশনে এই ভ্যালুটা আর n এ না গিয়ে যাতে 0-তে চলে আসে, জাস্ট এই ব্যাপারটা মেইনটেইন করার জন্যই আমরা এই সার্কুলার মোশন বা সার্কুলার নোটেশনটাকে ইমপ্লিমেন্ট করছি। সো দ্যাট ইজ দ্য হোল প্রসিডিউর অফ সার্কুলার কিউ। এখানে আর তেমন কিছু নেই। সার্কুলার কিউর কিছু অ্যাপ্লিকেশন আছে, সিপিইউ স্কেজুলিং করতে খুব ভালো কাজে লাগে। সিপিইউ স্কেজুলিং মানে হচ্ছে তোমরা দেখবা তোমাদের সিপিইউতে এট এ টাইম অনেক অ্যাপ্লিকেশন চলতে থাকে। সো আলটিমেটলি দেখা যায় ওই সময় সার্কুলার অর্ডারের প্রত্যেকটাকেই কিছুটা সময়ের জন্য আমাদের কি করা লাগে, সার্ভিস দেওয়ার সুযোগ দিতে হয়। সো আলটিমেটলি কে এখন সার্ভিস পেলো, সে আবার কত টাইম পরে সার্ভিস পাবে, সেটা ওই মডুলার ডিভিশন দিয়ে ক্যালকুলেট করা হয়। সো আলটিমেটলি সার্কুলার কিউ অর্ডারটা মেইনটেইন করে সিপিইউ স্কেজুলিং করতে পারবো, মেমোরি ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট। সো আলটিমেটলি এগুলো সিম্পল কিউ দিয়ে সলভ করা পসিবল না, ওই একটাই প্রবলেমের কারণে যে সিম্পল কিউ দিয়ে করলে আসলে আমাদের স্টোরেজ ক্যাপাসিটিটা কারেক্টলি ইউটিলাইজড হবে না। তো এই হলো সার্কুলার কিউর ব্যাপার স্যাপার। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব, না হলে অল্প একটু সময় আলোচনা করবো আমাদের নিয়ে, ডিকিউ নিয়ে, ডাবল ইন্ডেড কিউ নিয়ে। কোনো কোশ্চেন আছে কিনা ওরকম, তুষার? না স্যার। আচ্ছা, সো আমরা ডাবল ইন্ডেড কিউর ব্যাপারে একটু আলোচনা করি, ডিকিউ কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। সো ডাবল ইন্ডেড কিউর ব্যাপারটা তো অনেকটা আগেই বললাম, যেটা যে ফ্রন্ট পজিশন থেকে আগে শুধুমাত্র আমাদের ডেটা ডিলিট হতো, কিন্তু এখন ফ্রন্ট পজিশনে ডেটা ইনসার্টও হতে পারে। আর রেয়ার পজিশনে আগে শুধুমাত্র ডেটা ইনকিউ হতো, অ্যাড হতো, এখন সেখান থেকে ডেটা রিট্রিভ করারও দরকার হতে পারে। সো ডাবল ইন্ডেড কিউতে 2 ওয়ে কমিউনিকেশন যেহেতু ইমপ্লিমেন্ট করতে হয়, এখানে অনেকগুলো ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করা পসিবল। পুশ ব্যাক, অর্থাৎ ব্যাক মানে হচ্ছে রেয়ার পজিশন থেকে পুশ করা মানে হচ্ছে এনকিউ করা। সো রেয়ারে এনকিউ করা যায় কিনা, ফ্রন্টে এনকিউ করা যায় কিনা, রেয়ারে ডিকিউ করা যায় কিনা, ফ্রন্টে ডিকিউ করা যায় কিনা, এই চারটা হচ্ছে মেজর অপারেশন। ফ্রন্টে এনকিউ, ফ্রন্টে ডিকিউ, রেয়ারে এনকিউ, রেয়ারে ডিকিউ, এই চারটা অপারেশন আমরা কিভাবে করব, এই জাস্ট খালি সি প্রোগ্রামটা দেখবো, সি প্লাস প্লাস প্রোগ্রামটা দেখবো, তাহলে আমরা মোটামুটি ইজিলি বুঝে ফেলবো। আর বাকিগুলো আসলে খুব ইন জেনারেল কিছু ফাংশনালিটিস। অর্থাৎ গেট ব্যাক, অর্থাৎ রেয়ার পজিশনে এখন কোন এলিমেন্টটা দাঁড়িয়ে আছে, ব্যাক মানে রেয়ার, রেয়ারে এখন কোন এলিমেন্টটা বসে আছে, জাস্ট সেই লাস্ট এলিমেন্টটাকে রিটার্ন করে দেব।
ফ্রন্টে কে বসে আছে সেই ফ্রন্টের এলিমেন্টটাকে জাস্ট রিটার্ন করে দিতে পারি, এটা কোনো ব্যাপারই না। এগুলো ফ্রন্ট এবং রিয়ার যেখানে ইন্ডিকেট করে আছে সেই এলিমেন্টটাকে দেখতে চাও, আর কিছু না। এটা কোনো ইনসারশন ডিলিশনের ব্যাপার না। আর এমটি কিনা ফুল কিনা এটা আমরা অলরেডি দেখেছি, মানে আন্ডারফ্লো এবং ওভারফ্লো চেক করার জন্য যে ফাংশন সেটা এখানেও আছে। সো মোটামুটি এই 8টা ফাংশনকে ডাবল এন্ডেড কিউতে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো আসো আমরা দেখি যে ডাবল এন্ডেড কিউকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ওকে ওকে সো এখানে যে 4টা বেসিক অপারেশন আছে আগে তার সাথে পরিচিত করায়নি। এখানে এই ডাবল এন্ডেড কিউকে তুমি যদি ইমপ্লিমেন্ট করতে চাও, কিউ নামে একটা ডাবল এন্ডেড কিউ নামে একটা ক্লাস নেওয়া লাগবে, এবং সেই ক্লাসের আন্ডারে আমরা যেটা করতে পারি যে তার পাবলিক এলিমেন্ট হিসেবে রাখতে পারি একটা অ্যারে পয়েন্টার, যে অ্যারেটা দিয়ে আমরা কিউটা ইমপ্লিমেন্ট করব সেই অ্যারের অ্যাড্রেস রাখবে। ফ্রন্ট এবং রিয়ারের জন্য দুটো ভেরিয়েবল, কোনো পয়েন্টার প্রয়োজন নাই, দুটো সিঙ্গেল ইন্টিজার ভেরিয়েবল লাগবে। আর আমরা যখনই আমরা এই ক্লাসটা ক্রিয়েট করছি তখনই আমরা এই n সাইজের বা সাইজ কনস্ট্যান্ট সাইজ 5 টাইপের একটা এই সাইজ বিশিষ্ট একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করে নিতে পারি। ইনিশিয়ালি ফ্রন্ট এবং রিয়ারের ভ্যালুটা অলওয়েজ -1 দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ এখনো কাজ শুরু হয়নি। এটা ইন্ডিকেট করে কাজ শুরু হয়নি, অর্থাৎ রিসেট অবস্থায় আছে এবং কিউ এখনো এমটি। এরপরে দেখো আমরা চাইলে এই ফাংশন গুলোর অলরেডি এখানে প্রোটোটাইপ দেওয়া আছে, আমরা ফাংশন গুলোর বডি দেখবো সামনে। ফাংশন গুলোর আইডেন্টিটি কিভাবে তৈরি হচ্ছে, সো প্রত্যেকটা পুশ অপারেশনের সময় সেটা ফ্রন্টে করি অথবা রিয়ারে করি, আমাদের আইটেমটাকে যে আইটেমকে পুশ করতে চাই বা এনকিউ করতে চাই সেটাকে আমার আর্গুমেন্ট হিসেবে পাস করা লাগবে। ডিকিউ বা পপ করার সময় সেটার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ফ্রন্ট বা রিয়ার পজিশন থেকে আমরা ডিকিউ করে নিতে পারি কিনা সেটা দেখবো। আর বাকিগুলোর কোনোটাতেই আমাদের আর্গুমেন্ট পাস করার প্রয়োজন নাই। এই দুটো বুলিয়ান ফাংশন আমরা আগেই জানি যে এটা 0 1 ট্রু ফলস দিয়ে আমাদেরকে আইডিয়া দিতে পারবে যে আমাদের কিউ ডেটা দিয়ে ফিল আপ আছে অথবা আন্ডারফ্লো আছে কিনা। আচ্ছা, সো কোন একটা কিউতে আমার মনে হয় ডাবল এন্ডেড কিউটা আমরা আগামী দিন আলোচনা করলেই ভালো, এটা কুইজের মধ্যে আমি না দেই। কুইজে শুধুমাত্র সিম্পল কিউ থাকুক এবং সার্কুলার কিউর ব্যাপারটা থাকুক। ডাবল এন্ডেড কিউর ব্যাপারটা আমরা আগামী দিন আলোচনা করি, বাট এটা ফাইনালে নিটে থাকবে, কুইজের মধ্যে এটাকে না রাখি। ওকে স্যার। হ্যাঁ, তাহলে রেগুলার ক্লাসের স্টুডেন্টরা বুঝতে পারবে, যেহেতু 4টা অপারেশন ইম্পর্টেন্ট, এটা পরে রাখি। ঠিক আছে, তাহলে আমাদের কুইজের সিলেবাস থাকবে কি? সিটি 1 এ কি পর্যন্ত ছিল? ইনসারশন সর্ট পর্যন্ত ছিল, তাই না? সিলেকশন থেকে শুরু করে এই যে তাহলে এরপরে থাকবে সিলেকশন সর্টটা থাকবে আমাদের। হ্যাঁ, কি বলে স্যার আমাদের এই যে মার্চ শটটা কিছুটুকু পড়াইছিলেন স্যার, এটা কি রাখবেন সিলেবাসে? এখন দেখাবো না, মার্চ শটটা দেখাবো ইনশাআল্লাহ মিডের পরে। এখনো কথা বলছি না স্যার, যেহেতু কিছুটুকু ইয়া করছিলেন আর কি, মানে হয়তো বলছিলেন, ভাবছিলাম যে ওইটুকু আবার পরীক্ষার মধ্যে দিয়ে দিবেন কিনা আর কি। ওই ব্যাপারটা না, যতটুকু আলোচনা করছি ওখান থেকে আসলে কিছু থাকতে পারে না, ঠিক আছে? তাহলে স্যার 3টা টপিক থাকবে আমাদের, সিলেকশন শর্ট, তারপর স্ট্যাক, আর হচ্ছে কিউ। হ্যাঁ, সিলেকশন শর্ট, স্ট্যাক, পুরোটা স্ট্যাকের সিটি2 এটা কবে নেবেন? এক্সপ্রেশন কনভার্সন গুলো আছে সিটি2 এটা কবে নেবেন? আর কিউর যতটুকু আলোচনা করলাম, অর্থাৎ সিঙ্গেল সিম্পল কিউ, 4 ধরনের কিউ, জাস্ট বেসিক অপারেশন গুলো কি রকম হয় সেটা একটু জেনে রাখবা, এবং সার্কুলার কিউ কিভাবে কাজ করে সেটাও জেনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের কুইজের সিলেবাস, ঠিক আছে? কোশ্চেন হবে পুরোপুরি এমসিকিউ, 15টা এমসিকিউ থাকবে, সময় হয়তো 20 মিনিট, ঠিক আছে? স্যার আমরা তো স্যার একটা জিনিস সমস্যা হচ্ছে স্যার, এই যে যেগুলো করাতেছেন স্যার বুঝতেছি, কিন্তু স্যার কোডে যা আর কোড করতে পারতেছি না স্যার। ল্যাবে তো এটা নিয়ে একটু আলোচনা হওয়ার কথা, কারণ স্যার আমাদের ল্যাবে স্যার শুধু করতে দেয় স্যার, কোনো কিছু করতে দেয় স্যার, সেগুলো করা লাগে বৈশা বৈশা স্যার। একটা জিনিস আমি বলি, থিওরি থেকে তো করেই আসছে। আমি কিন্তু এই জন্যই এই লিংক গুলো ইউজ করছি, কেন? এখানে অলরেডি কোড করা আছে, ঠিক আছে? অলরেডি কোড ইমপ্লিমেন্ট করা আছে, এবং কোন একটা ল্যাবে যাওয়ার আগে একটু ভালো হয় যেটা হচ্ছে তুমি অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে যাও, অবশ্যই একটু ল্যাবে ওই টপিকটার ব্যাপারে কিছু প্রিপারেশন নিয়ে যাও। যেমন অলরেডি তুমি লজিক গুলো সবই জানো, যে কখন এনকিউ করতে হবে, অর্থাৎ একটা কিউ কে ইমপ্লিমেন্ট করতে কয়টা ফাংশন লাগবে তুমি জানো, তাই না? যে তুমি এখন একটা দুটো ফাংশন অলরেডি তুমি তৈরি করতে পারো, যে আন্ডারফ্লো এবং ওভারফ্লো হওয়ার জন্য যে লজিক, খুব সিম্পল,
বুলিয়ান ফাংশন তৈরি করে ফেলা যায়। এই ফাংশনগুলোকে অ্যাপ্লাই করতে হবে কোন সময়? এনকিউ এবং ডিকিউ করার সময়। এবং বেসিক্যালি একটা অ্যারে দিয়ে, অ্যারেতে তুমি শুধুমাত্র এই ফাংশন কল করে করে তুমি এনকিউ ডিকিউর ব্যাপারটা চালাতে পারবে। প্রতিবার কাজ শেষে তুমি চাইলে একটা ডিসপ্লে ফাংশন কল করে দেখে নিতে পারো যে বর্তমানে এই এনকিউটা বা এনকিউ ডিকিউটার পরে আমার কিউর বর্তমান অবস্থা কি, কয়টা এলিমেন্ট আছে, ফ্রন্ট এবং রিয়ার কোথায় দাঁড়ায় আছে। এই ইমপ্লিমেন্টেশন গুলো কিন্তু বাসায় নিজেদেরই করতে হবে, ঠিক আছে? এটা পুরোপুরি ভাবে ওই স্যারকে বলা যাবে না যে স্যার আপনি করে দেন, আপনি স্যার করে দিলে কিন্তু আর এখানে করার কিছুই থাকলো না, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এই জন্য থিওরি ক্লাসে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কোড সেগমেন্ট থাকলে কোড সেগমেন্ট বা সুডো কোডকে একটু তোমাদের সামনে দেখাই দেওয়া, যাতে বাসায় তোমরা স্কেলেটনটা নিজেরাই রেডি করতে পারো এবং পরবর্তীতে ল্যাবে যদি ওটার মডিফাইড কোনো কাজ দেয় সেটাকে যেন অ্যাড্রেস করতে পারো। আর যদি সবাই না পারে সেক্ষেত্রে আমরা যেরকম করি ক্লাসে মাঝে মধ্যে করে দিই, সেটা হয়তো স্যারও করে দিবেন।